আমরা দেখতেছি ডিজাইনের মধ্যে কিভাবে কালার কম্বিনেশন করা যায়, কিভাবে শেপ নেওয়া যায়, কিভাবে শেপের এরিয়াগুলো নির্ধারণ করতে হয়, এটা সেটা এগুলো খেয়াল করতেছি। এই বিষয়গুলো খেয়াল করা এবং বোঝা, এটাকে আরও সহজ করার জন্য অথবা একটা ডিজাইন কোয়ালিটি কিভাবে বেটার হচ্ছে এটা বোঝার জন্য আমরা কিছু রুলস নির্ধারণ করার প্রয়োজন, তাই না? ধরেন সমাজে কোনো একটা কিছু যদি রেগুলার করতে হয় বা যে কোনো জায়গায় কোনো একটা বিষয় যদি আপনি মেনটেন করতে হয়, চালু রাখতে হয়, তাহলে কী করতে হয়? একটা রুলস বানিয়ে নিতে হয় না? নিয়ম বানিয়ে নিতে হয় না? নিয়ম বানিয়ে নিতে হয়। আমরা যে ডিজাইনগুলো দেখতেছি ডিজাইনগুলো ডেফিনেটলি ভালো। ডিজাইনগুলো কি ডেফিনেটলি ভালো ডিজাইন। তো এই ভালো ডিজাইনগুলো আমরা যখন ডিজাইন করব তখনও যাতে ভালো হয়, ওটাকে মেনটেন করার জন্য এখান থেকে দেখে দেখে আমাদেরকে কিছু রুলস বিল্ড আপ করে নেওয়া উচিত। অথবা অন্য কথায় বলতে গেলে কিছু রুলস হয়তো আছে যে রুলসগুলো আমাদের জানা উচিত, তাই না? যেহেতু সকল ডিজাইনাররা ডিজাইন করলে ভালো ডিজাইন হচ্ছে, এই যে ডিজাইনগুলো ভালো কেন হচ্ছে এই জিনিসটার পেছনে ডেফিনেটলি কোনো একটা রিজন আছে। ওই রিজনটাকে আমরা বলতেছি ডিজাইন রুলস। কি বলতেছি? ডিজাইন রুলস। তো আমরা আজকের ক্লাসে ওই জিনিসটাই শিখবো যে একটা ডিজাইনকে ভালো করার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে। বুঝতে পারছেন? একটা ডিজাইন ভালো হওয়ার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে আমরা সেটাই শিখবো। আমাদের ডিজাইন কি ভালো হওয়া লাগবে না? লাগবে। তাহলে কি এই জিনিসগুলো আমাদের বোঝার প্রয়োজন আছে না? আচ্ছা, যেহেতু আমাদের ডিজাইন ভালো হওয়া লাগবে, এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে, সেজন্য আজকের ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে খুব ভালো করে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। এটা এমন না যে আমি ক্লাস আলোচনা করলাম এখানে শেষ, অথবা আপনি আজকে বাসায় যে একটু পড়াশোনা করলেন এটাই শেষ। এই বিষয়গুলো আপনাদের প্রতিদিন মাথায় থাকতে হবে। এই বিষয়গুলো কি প্রতিদিন মাথায় রাখতে হবে। যে ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসে বলছিলাম না, এই জিনিসগুলো প্রতিদিন লাগে কি না? দেখেন, লাগে না প্রতিদিন? এগুলো ছাড়া কাজ করতে পারবেন? পারবেন না, ওগুলো প্রতিদিন লাগে। আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব এগুলো আমাদের ডিজাইন করতে গেলেই প্রতিটা ডিজাইনেই লাগবে। প্রতিটা ডিজাইনে এই বিষয়গুলো বাধ্যতামূলক লাগবে। সেগুলো কেমন করে প্র্যাকটিস করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, মনে থাকবে তো? ওকে, হোমওয়ার্কে থাকবে। আগে হোমওয়ার্কের কথা বলে দেই। দিন শেষে আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট লিখতে জানেন সবাই? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে লিখতে হয় দেখি। অ্যাসাইনমেন্ট লেখার জন্য কী কী ওয়ে থাকতে পারে, কী কী করতে হবে বলেন? হ্যাঁ, একটা টপিক থাকবে, তারপরে ওকে ফাইন। এখানে আপনি এভাবে করবেন, তবে এখানে স্ট্যান্ডার্ড ফলো করবেন। আমরা অ্যাসাইনমেন্ট যখন জমা দেই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে মানে অফসেট পেপারে করতে হয়, তাই না? বেশি ঠান্ডা? ওকে, অ্যাসাইনমেন্টগুলো সুন্দর A4 সাইজের পেপারে করবেন। অ্যাসাইনমেন্ট কিন্তু 1 পেজ লেখা হয়, এক সাইডে লিখতে হয়। এক সাইডে লিখবেন, সুন্দর করে লিখবেন। এটার মধ্যে আপনি ডিজাইন করবেন, সুন্দর করে ডিজাইন করবেন, মানে বিভিন্ন কালার দিয়ে আপনি কাজ করতে পারেন। সুন্দর মার্জিন মেনটেন করবেন। লেখাগুলো যাতে যেমন তেমন না হয়, মোটামুটি ভালো না মানের একটা নোটের মতো হয়। বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্টগুলো দিবেন, আমি ক্লাসে দেখে আবার ফেরত দেবো। অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? আগামী ক্লাস। কবে জমা দিতে হবে? আগামী ক্লাসে। অ্যাসাইনমেন্টের টপিক কী হবে? আজকের ক্লাসে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করব এই প্রত্যেকটা বিষয় আপনি কি বুঝছেন। অ্যাসাইনমেন্টটা লিখবেন বাংলায়। কিসে লিখবেন? বাংলায় এবং হাতে লেখা, নট কম্পিউটারাইজড। হ্যাঁ, হাতে লিখতে হবে। কম্পিউটারে প্রিন্ট আউট করে নেবেন, এটা যাতে না হয়। হ্যাঁ, A4 সাইজের পেজে বাংলায় হাতে লিখবেন, ঠিক আছে? ইংলিশে না। ইংলিশে কেন না? কারণ ইংলিশে লিখলে দেখা যাবে আমি স্লাইডে যা দেখাচ্ছি কপি পেস্ট মেরে দিচ্ছেন, ঠিক আছে? সো আমার স্লাইডে যেটা থাকবে এটা স্লাইডের ডিটেলসে থাকবে, এটা ভিডিও আকারে থাকবে আপনাদের কাছে, আপনারা যখন তখন পড়তে পারবেন,
ঠিক আছে? এই জন্য আমরা ডিটেলসে লিখছি, নাহলে আমাদের স্লাইড প্রেজেন্টেশন স্লাইড কখনো এত ডিটেলসে হয় না। আমরা যত ডিটেলস এখানে দিচ্ছি, প্রেজেন্টেশন স্লাইড কিন্তু এত ডিটেলসে হয় না, বুঝতে পারছেন? বাট আমরা দিচ্ছি আপনাদের পড়ার জন্য, আপনাদের সুবিধার জন্য। সো এখান থেকে কপি পেস্ট না, আপনি কি বুঝছেন সেটা লিখবেন, আপনার বুঝটা আপনি লিখবেন। ক্লিয়ার? পারা যাবে তো? গুড। তো আসেন আমাদের এটা কি নতুনটা না পুরাতনটা? হ্যাঁ, এটাই নতুনটা, ঠিক আছে। ওকে, আমরা করব কি ইন্ট্রোডাকশন টু প্রফেশনাল ডিজাইন, যে একেবারে পেশাজীবী, মানে আমরা তো ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনটাকে আমাদের একটা কি বানাচ্ছি, পেশা বানিয়ে নিচ্ছি। তো এই পেশাজীবীদের কাজ কীরকম হয়? প্রোদের কাজ। প্রফেশনালকে শর্টকাটে বললে কি হয়? প্রো ডিজাইনার, মানে প্রফেশনাল ডিজাইনার। প্রো ডিজাইনার বললে একটা আলাদা একটা ভাব চলে আসে নাকি? প্রফেশনাল ডিজাইনার করলে এই ধরনের ভাব চলে আসে না। তো আমরা এখানে বলতে পারি ইন্ট্রোডাকশন টু প্রো ডিজাইন, ঠিক আছে? তো প্রো ডিজাইনটা মানে কি, বা আমরা প্রো ডিজাইন যদি করতে হয় তাহলে আমাদেরকে কি কি ফলো করতে হবে সেই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হচ্ছে বেসিক এলিমেন্ট আর একটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। একটা হচ্ছে কি এলিমেন্ট, আমরা ডিজাইন করতে গেলে কী কী জিনিস ব্যবহার করি সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল, মানে বিভিন্ন ধরনের মৌলিক নীতি, মূলনীতি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা প্রয়োজন। তো আমি এখানে এক্সপ্লেনেশনটা আমাদের স্লাইডে যেভাবে লেখা আছে, আমি ওই চাইলে তো লেখাগুলো দেখাতে পারি আর পড়ে দিতে পারি। আমি এরকম করবো না, আমি প্রত্যেকটা স্লাইডে আসব, আমি স্লাইড থেকে কিছুই পড়বো না, আমি ওখানে যে বিষয়টা আছে ওই বিষয়টা আমি এক্সপ্লেন করব মুখে। আপনারা স্লাইডে কী আছে এখন পড়ার দরকার নাই, স্লাইডে কী আছে এখন পড়ার দরকার নাই। কী করবেন? বাসায় যেয়ে এটা আবার দেখবেন। একটা ভিডিও আমি বলবো বাসায় যে আবার দেখবেন, অন্যগুলো ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু বলি না বাসায় ভিডিও দেখে প্র্যাকটিস করেন, বলছি? বলে নাই। এটার ক্ষেত্রে আমি বলবো যে এই ভিডিওটা আপনি বাসায় আবার দেখবেন, আমার কথার সাথে লেখাগুলো পড়ে পড়ে ম্যাচ করানোর চেষ্টা করবেন, বুঝতে পারছেন? তখন আপনি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন ক্লাসে আমি স্লাইডে আসবে, স্লাইডে লেখাগুলো আপনার পড়ার প্রয়োজন নাই। আপনি কথা আমি কি বলতেছি সেটা দিকে মনোযোগ দিবেন, মনে থাকবে? এটা বেটার হচ্ছে। আমি হয়তো দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেব, বসে বসে ক্লাস নিলে এখানে ফিলিংসটা আসবে না। বেটার হতো যদি এরকম আমি আমার হাতে কোনো কন্ট্রোল থাকতো স্লাইড চেঞ্জ করার, আমি হেঁটে হেঁটে ক্লাস নিতাম, ওটা বেটার হতো, বুঝতে পারছেন? তো আমরা নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে আসি, তারপর আমরা স্টার্ট করবো, ঠিক আছে? 4:30 বেজে গেছে, চলেন। গাইডলাইনটা যাতে মনে থাকে। সবার ফুল অ্যাটেনশন দরকার আমার, ঠিক আছে? না লাইট অফ করা দরকার না, লাইট থাকুক, এখন থেকে লাইট আমরা জ্বালাইয়া প্র্যাকটিস করি, দেখি কি হয়। হ্যাঁ, ওকে। তো প্রফেশনাল ডিজাইন যেহেতু আমরা বলতেছি, প্রথমে আমাদেরকে জানা দরকার যে আসলে প্রফেশনালিজম জিনিসটা কি। প্রথমে কি বোঝা দরকার? প্রফেশনালিজম বলতে কি বোঝায়, আমরা সেই জিনিসটা আগে একটু বুঝে আসি। আচ্ছা, জায়গা মতে আছি, আমি মনে করছি রেকর্ডটা হয়েছে কিনা। হোয়াট ইজ প্রফেশনালিজম? ওকে, প্রফেশনালিজম বলতে আমরা আসলে অনেক কিছুকে মিন করা যায়। যদি আমরা লিটারাল ডেফিনিশনে যাই তাহলে অনেক কিছুই এখানে এটা আছে, বাসায় ভিডিও যখন দেখবেন তখন পড়ে নেবেন, এখন পড়ার দরকার নাই। আমরা বলছিলাম যে এখন আমরা কিছুই পড়বো না, ঠিক আছে? তো প্রফেশনালিজম বলতে আসলে কি বোঝায়? এটা যেমন আমরা যখন বলি যে প্রো ডিজাইনার বলতে বোঝায়, আমরা নর্মালি যদি বলি যার ডিজাইন অনেক সুন্দর হয়, যার ডিজাইন অনেক সুন্দর হয়, অনেক হায়ার ভ্যালুয়েবল ডিজাইন যারা করে ওদেরকে আমরা বলি কি প্রো ডিজাইনার। এখন তার ডিজাইনটা কেন সুন্দর হয়? কারণ হচ্ছে যে এটাই হচ্ছে তার ধ্যান জ্ঞান, এটাই কি তার ধ্যান জ্ঞান। যেমন কাউকে যদি বলা হয় সে প্রো ফুটবলার অথবা প্রো ক্রিকেটার অথবা প্রফেশনাল ক্রিকেটার, পেশাদার যে কোনো কথা যদি বলা হয় তাহলে বুঝাচ্ছি কি যে সে অল টাইম আসলে এটা নিয়েই কাজ করে। তাহলে প্রো ডিজাইনার বলতে কি বোঝায়? যার পুরো দিনের অ্যাক্টিভিটিসটা কি ডিজাইন, তাকে আমরা বলি কি
প্রো ডিজাইনার বা প্রফেশনাল ডিজাইনার। এখন চিন্তা করেন যে অল টাইম ডিজাইন নিয়ে চিন্তা করবে, তাহলে তার ডিজাইনটা কি ভালো হইতে বাধ্য না? ডেফিনেটলি বাধ্য। বুঝতে পারছেন? প্রফেশনালিজম মানে হচ্ছে এটাই যে আপনার অল টাইমের চিন্তাধারা, সকল ধরনের কাজ, সকল ধরনের অ্যাক্টিভিটি সব কিছুই এই ডিজাইন কেন্দ্রিক হবে। যখন এই সব কিছু আপনার ডিজাইন কেন্দ্রিক হবে তখন হবেন আপনি প্রফেশনাল ডিজাইনার। আর ওই অবস্থায় আপনি যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো ডেফিনেটলি ভালো হবে। বুঝতে পারছেন? পুরো পিকচারটা সবার সামনে আসছে? ওকে, এখানে জাস্ট আইডিয়াগুলো দেওয়া হয়েছে। ওকে, এখন প্রফেশনাল ডিজাইন যখন করবেন, আপনার ধ্যান জ্ঞান যদি হইতে হয়, এখন আমি ডিজাইন 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 সারাদিন খেলে ডিজাইন ডিজাইন বলবো না, আমার ধ্যান জ্ঞান ডিজাইন নিয়ে হবে। তার মানে হচ্ছে যে ডিজাইনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার চিন্তা থাকতে হবে। কি থাকতে হবে? ডিজাইনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে চিন্তা থাকতে হবে। সেই খুঁটিনাটি বিষয়গুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আমরা যেটাকে বলতে পারি ভিজিবল, একটা কি ভিজিবল, বা এটা এলিমেন্টগত বিষয়, একদম আইডেন্টিফাই করতে পারবেন এটা 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 একটা বিষয়। আরেক ধরনের বিষয় হচ্ছে যেটা হচ্ছে বুঝার বিষয়, সিস্টেম। একটা হচ্ছে কি একেবারে স্পেসিফিক এলিমেন্ট, যেটাকে সংখ্যা দিয়ে গুনতে পারবেন। আরেকটা হচ্ছে কি একটা থট, একটা চিন্তা। দুই রকম বিষয় আছে এখানে। এখন আমরা যখন বলতেছি এলিমেন্ট, বেসিক এলিমেন্ট, তখন বোঝাচ্ছে কি আমাদের ডিজাইনের ওই যেগুলো আইডেন্টিফাই করা যায়, সংখ্যা দিয়ে গোনা যায়, ওই বিষয়গুলো। ঠিক আছে? মানে যেটাকে আমরা কাউন্টেবল বলতে পারি, কাউন্টেবল বিষয়গুলোকে আমরা বলতেছি এলিমেন্ট। আর কিছু বিষয় থাকে যেটা কাউন্ট করা যায় না, বাট এটা ওভারঅল একটা জিনিস আপনার বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডেবল বিষয়, বা এটা হচ্ছে একটা সিনারিও, একটা সিস্টেম, এটা আনকাউন্টেবল জিনিস, অবস্থাগত জিনিস যেটাকে বোঝাই, আমরা সেটাকে বলি প্রিন্সিপাল। এবার এলিমেন্ট এবং প্রিন্সিপাল, অনেকে যখন আপনি বলবেন যে গ্রাফিক ডিজাইন যদি ভালো করতে তাহলে কি করতে হবে, সে বলবে 4টা জিনিস খেয়াল করতে হবে, অথবা 5টা জিনিস খেয়াল করতে হবে, অথবা 10টা জিনিস খেয়াল করতে হবে, কেউ বলবে 16টা, কেউ বলবে 100টা জিনিস খেয়াল করতে হবে। এরকম করে যারা বলে তারা এই জিনিসগুলোকে মিক্স আপ করে। এখানে এলিমেন্ট কয়টা, তারপর হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল কয়টা, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো কি নাই, সংখ্যা নাই। এক একজন এক এক রকম বলবে, কেউ বলবে 4টা, কেউ বলবে 3টা, কেউ বলবে 5টা, কেউ বলবে 10টা, কেউ বলবে 16টা, কেউ বলবে 20টা, কেউ এক একজনেরটা এক এক রকম। বিষয়টা হচ্ছে যে কেউ ডিজাইন করতে যতগুলো জিনিস ফলো করে, ধরেন আমি যদি 4টা জিনিস ফলো করি, আমি বলবো ডিজাইন করতে 4টা জিনিসই লাগে। কেউ যখন 100টা জিনিস নিয়ে চিন্তা করবে, সে বলবে 100টা লাগে। বুঝতে পারছেন? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এই কারণে আপনি যখন অনলাইনে যা লিখে সার্চ করবেন যে ডিজাইন এলিমেন্ট, কোথাও পাবেন 6টা, কোথাও পাবেন 5টা, কোথাও পাবেন 7টা, কোথাও পাবেন 10টা। ঠিক আছে? আবার যখন প্রিন্সিপাল লিখে সার্চ করবেন, কোথাও 3টা, কোথাও 4টা, কোথাও 5টা, কোথাও 6, এরকম বিভিন্ন সংখ্যা পাবেন। সেটা কোনো ফিক্সড নাম্বার নাই। কিন্তু আমরা যদি এখন সবগুলো নিয়ে আলোচনা করতে যাই, সময় কুলাবে না। এই কারণে আমরা মোটামুটি সব কিছু মেনটেন করে আমরা যতগুলো নিয়ে কাজ করলে আমাদের ডিজাইনগুলো ভালো হবে, অতটুকুই আমরা এখানে ইনক্লুড করছি। কয়টা ইনক্লুড করলাম? আমরা এখানে 7টা এলিমেন্ট এবং 7টা প্রিন্সিপাল ইনক্লুড করছি। কয়টা এলিমেন্ট? 7টা এলিমেন্ট এবং 7টা প্রিন্সিপাল। তো বেসিক এলিমেন্টগুলোর মধ্যে কি আছে? There are 7 basic elements of graphic design. গ্রাফিক ডিজাইনের 7টা বেসিক এলিমেন্ট হিসেবে আমরা কাউন্ট করতেছি। কি কি? একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে শেপ, একটা ফর্ম, একটা টেক্সচার, স্পেস, টেক্সট অ্যান্ড কালার। এই 7টা বিষয় আমরা এখানে আলোচনা করব। তো যদি আমরা বলি লাইন, লাইন কাকে বলে? লাইন চিনি না এমন কেউ আছেন? আমরা সবাই চিনি লাইন। লাইনকে ডেফিনিশন যদি দিতে হয়, এরকম একটা পয়েন্ট আছে আর ওখানে একটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মাঝখানে যেই সংযোজক রেখা, এটাকে আমরা বলি কি? লাইন। বা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাইতে যে পাথ দিয়ে আমরা যাচ্ছি সেটাকে বলে লাইন। এখন ধরেন আমার এই একটা পয়েন্ট আছে আর এই একটা পয়েন্ট আছে, এখানে পাথের ক্ষেত্রে আমি যেতে পারি স্ট্রেট, সোজা, একদম ডাইরেক্ট, তাহলে এটাকে বলা হয় স্ট্রেট লাইন। যদি আমি এরকম বাঁকায়া যাই, কার্ভ লাইন। যদি আমি একবার নিচে, একবার উপর, একবার নিচে, একবার উপর, তাহলে বলবো জিগজ্যাগ লাইন। সো আমাদের লাইনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। লাইনের ক্যাটাগরিগুলো কি? হরিজন্টাল, ভার্টিক্যাল, উপর নিচে হলে ভার্টিক্যাল, ডান বাম হলে কি হরিজন্টাল, ডায়াগোনাল, কোনাকুনি হলে কি
ডায়াগোনাল। ব্রোকেন লাইন যদি আমি ড্যাশ 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 ভেঙে ভেঙে যাই তাহলে সেটা হবে কি ব্রোকেন লাইন। আবার এই লাইনগুলোকে আপনি অনেকভাবে ভাগ করতে পারেন, জিগজ্যাগ হতে পারে, তারপরে হচ্ছে কার্ভি হতে পারে, তারপরে হচ্ছে আমাদের ওয়েভি হতে পারে, স্পাইরাল হতে পারে। স্পাইরাল মানে কি পেঁচানো যেটা। সো বিভিন্ন ধরনের লাইন আছে। তো স্যার এগুলো জেনে আমাদের ডিজাইনের সাথে সম্পর্ক কি? দেখেন এখানে প্রত্যেক ধরনের লাইনের আলাদা আলাদা ব্যবহার আছে। হরাইজন্টাল যদি লাইন ব্যবহার করেন তাহলে ডিজাইনটা কীরকম ইম্প্যাক্ট তৈরি করবে, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে, ওগুলো অ্যাডভান্স লেভেলের জিনিস। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে আপনারা কী কী জিনিস এখান থেকে আরও ডিটেলসে শিখতে পারবেন। বুঝতে পারছেন? যদি এখন আমি জাস্ট লাইন নিয়ে আলোচনা করি, লাইন নিয়ে পুরো একটা লেকচার চলে যাবে, পুরো একটা ক্লাস চলে যাবে, কারণ লাইনের এখানে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা অনেক কিছু আছে। এগুলো নিয়ে আপনি এখন চিন্তা করে কুল কিনারা করতে পারবেন না। আপনি যখন আস্তে আস্তে আরও ডিজাইন করবেন, ডিজাইন আরও ডিপে যখন যাবেন তখন আপনি আস্তে আস্তে এগুলো ভাবা শুরু করবেন এবং তখন জানারও শুরু করবেন। জাস্ট এখন একটা পিকচার রাখেন যে আপনার একটা দরজা আপনি আছে এখানে, এটা জেনে রাখেন যে এখানে একটা দরজা আছে, দরজার পেছনে কি আছে সেটা আমরা পরে জানবো, এটা আপাতত খোলার দরকার নেই। ঠিক আছে? এখানে এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টাইপের লাইনের পেছনে আলাদা আলাদা থট কাজ করে। কোন ধরনের লাইন কোথায় ব্যবহার করলে কীরকম হবে, কী ধরনের মিনিং তৈরি করবে, কী ধরনের সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি করবে, কী ধরনের আমাদের মানুষের ইন্টেনশন তৈরি করবে, এই জিনিসগুলো এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? সো আমরা লাইন সম্পর্কে আরও ডিটেলসে পড়ার বিষয় আছে। যেমন একটা উদাহরণ যদি দেখি, আমরা এরকম একটা ছবি আছে, এখানে ছবি দিয়ে কি বোঝাচ্ছে? আমরা দেখেন এখানে সম্পূর্ণ ডিজাইনটা লাইন দিয়ে তৈরি, আমরা করছি না? ডিজাইন বিল্ডিং লাইন আর্ট করছে কি না? করছে। সম্পূর্ণ ডিজাইনটা এটা দিয়ে তৈরি। তাহলে এখানের মধ্যে সাইকোলজিক্যাল ইফেক্ট কি? আমরা যে ইফেক্টগুলোর কথা বলতেছি, 3D মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই লাইনটা, সরি ওই জিনিসটা দূরে, এটা কাছে। এটা মনে হচ্ছে কি লাইনের স্পেসিফিক কিছু অ্যারেঞ্জমেন্টের কারণে। বুঝতে পারছেন? এই যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, এটা তো জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে করা, ডায়াগোনাল লাইন দিয়ে করা, তাই না? যদি অন্যান্য লাইনগুলো ব্যবহার করে কী ধরনের হতে পারে? তাহলে আপনি যখন আরও স্টাডি করবেন এই বিষয়গুলো নিয়ে, তখন আপনি সেগুলো বুঝতে পারবেন। আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখালাম যে আসলে এটা বোঝার অনেক কিছু আছে। বুঝতে পারছেন? তাহলে আপনার কোনো ডিজাইন কি থাকবে না, মানে এমন কোনো কি ডিজাইন পাওয়া যাবে না যেখানে লাইন টেন কোনো কিছু ব্যবহার করা হয় না, এরকম পাওয়া যাবে কোনো কিছু? না, সব জায়গাতে লাইন ব্যবহার করতে হয়, এটা বাধ্যতামূলক। এরপরে লাইন দিয়ে তৈরি হয় কি শেপ। একটা লাইন এক জায়গা থেকে শুরু হয়ে ঘুরে যদি আবার ওই জায়গায় শেষ করে তাহলে সেটা কি হয়ে যাবে? শেপ হয়ে যাবে। এখন এই শেপগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরন আছে। 3টা বেসিক ক্যাটাগরি আছে শেপের। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে জিওমেট্রিক, একটা হচ্ছে অর্গানিক, আর একটা অ্যাবস্ট্রাক্ট। এখন জিওমেট্রিক শেপ কাকে বলে? জিওমেট্রিক শেপ হচ্ছে যেটা আমরা জ্যামিতিতে ব্যবহার করি, যেমন ট্রায়াঙ্গেল, তারপরে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, এই ধরনের যতগুলো শেপ আছে এগুলোকে আমরা সবগুলো কি বলি? জিওমেট্রিক শেপ। মানে জ্যামিতিক হিসাব নিকাশে এটার একটা নাম আছে। জ্যামিতিক হিসাব নিকাশের যে শেপগুলোর নাম আছে এটাকে বলা হয় কি? জিওমেট্রিক শেপ। আবার যে শেপগুলো আপনি জ্যামিতিতে নিতে পারবেন না, এটা পাওয়া যায় কি কোথায়? প্রকৃতিতে। প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের ছবি, যেমন মানুষের ছবি, ছবিটার একটা শেপ পাওয়া যায় না, এটা হচ্ছে অর্গানিক শেপ। গাছের পাতার একটা শেপ আছে, অর্গানিক শেপ। গাছের একটা ছবি, অর্গানিক শেপ। যে কোনো প্রাণীর শেপ আছে, এটা কি? অর্গানিক শেপ। অথবা আমি যদি খালি হাতে কোনো একটা শেপ আঁকি, এটা অর্গানিক শেপ। আমার ইচ্ছা মতো মন মতো যে কোনো শেপ আঁকলে সেটা কি? অর্গানিক শেপ, যদি না সেটা জিওমেট্রিক না হয়। যেটা হচ্ছে যে জিওমেট্রির সাথে মিলবে না, আমি নিজে তৈরি করছি, এটা পুরোটাই কি? অর্গানিক শেপ। ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের শেপ আছে যেটা হচ্ছে আমি জিওমেট্রিক বলেন অর্গানিক বলেন দুটার সংমিশ্রণে হইতে পারে। মানে আমি শেপগুলোকে এমনভাবে কম্বিনেশন করলাম, এমন জিনিস তৈরি করলাম যেটা দেখে অন্য কিছুকে মিন করে। আমি ডিরেক্ট জিওমেট্রিক শেপ ইউজ করি না, আবার ডিরেক্ট আমি অর্গানিক শেপও ব্যবহার করি নাই। সব কিছুর কম্বিনেশনে এমন কিছু একটা তৈরি করলাম যেটা দেখে মনে হচ্ছে অন্য কিছু একটা, তখন সেটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট শেপ। বুঝতে পারছেন? যেমন ধরেন ঘরের ছবি, ডিরেক্ট কখনো ঘর কি এরকম হয় না, কিন্তু আমি দেখে বুঝতেছি এটা একটা ঘর, ওটা একটা মোবাইল ফোন, ওটা দিয়ে বোঝাচ্ছি কি? মেসেঞ্জার। মেসেঞ্জারে কোনো আসলে ছবি আছে নাই, কিন্তু আমি বুঝাচ্ছি এটা কি? মেসেঞ্জার। জন্য এটা কি? অ্যাবস্ট্রাক্ট শেপ। যখন অন্যান্য শেপের সহযোগিতা আপনি ভিন্ন কিছু একটাকে প্রকাশ করবেন তখন সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট শেপ হবে।
সেন্স ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, রিয়েলিটি মানে ইন রিয়েলিটি এটা নাই, বাট আমি এটাকে কাল্পনিক একটা কিছু বানাইলাম, ইমাজিনারি কোনো একটা বিষয়, তখন সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। বুঝতে পারছেন? তাহলে আমরা তিনটে শেপের পার্থক্য বুঝলাম। ঠিক আছে, প্রত্যেকটা শেপের আলাদা ব্যবহার আছে। অর্গানিক শেপ কী ধরনের ডিজাইনে ব্যবহার করতে হয়, যেমন ন্যাচারাল কোনো একটা ডিজাইন যদি করেন সেখানে অর্গানিক শেপ ব্যবহার করবেন। ক্লাসিক্যাল কোনো ডিজাইন যদি করেন, মানে কর্পোরেট কোনো ডিজাইনে আমরা জিওমেট্রিক শেপ ব্যবহার করব। ঠিক আছে, তো এগুলো আপনি আস্তে আস্তে আরও সামনে গেলে বুঝবেন যে কোন শেপের ব্যবহার কোথায় আছে। সেকেন্ড পার্টে গেলে এখানে শেপের ব্যবহারগুলো একটু ডিটেলসে আসবে। সেকেন্ড পার্টে বিভিন্ন ডিজাইন সম্পর্কে যখন আইডিয়া চলে আসবে, কারণ সেখানে তো আমরা ডিজাইনের উপর মাস্টার হবো নাকি, তখন বিভিন্ন শেপের আইডিয়া, যে আমি এই ধরনের ডিজাইনে এই টাইপের শেপ ব্যবহার করবো, এই ধরনের ডিজাইনে এই টাইপের শেপ, এই ধরনের আইডিয়া চলে আসবে। আমরা এখানে এটা নিয়ে আলোচনা করবো না, কারণ এখানে এটা আপনাদের মাথায় এখন ধরবে না। আমরা যদি এখন এটা নিয়ে আলোচনা করতে যাই, আপনি 2 দিন পরে ভুলে যাবেন, কাজে আসবে না এটা। বুঝতে পারছেন? তো যেটা যেখানে দরকার সেটা আমরা সেখানে আলোচনা করব। ওকে, এরপর আসেন ফর্ম। ফর্ম জিনিসটা কি? ফর্ম জিনিসটা হচ্ছে যে মানে রিয়েল লাইফ কোনো সিনারিও, সহজে যদি আমরা বলি কি রিয়েল লাইফের সিনারিও। যেমন ধরেন এটা একটা গোল জিনিস, তাই না? কিন্তু আমি আপনাকে যদি বলি জিনিসটা কি, আপনি বলবেন এটা একটা বল। আপনি সার্কেল বলতেছেন না, কি বলতেছেন? বল। কেন? কারণ এটা দেখতে মনে হচ্ছে এটা একটা বল, বলের ছবির মতো। রিয়েল লাইফের কোনো সিনারিও যখন দেখা যাবে তখন সেটা হচ্ছে কি ফর্ম। ঠিক আছে, সেটা হতে পারে বল, সেটা হতে কোনো একটা রুমের ছবি দেখলে আপনি বুঝবেন এটা রুমের ছবি। আপনি যেমন তেমনভাবে এঁকে দিলে রুমের ছবি হয়ে যাবে না। যখন রুমের ছবির মতো করে আপনি আঁকবেন তখন এটা কি মনে হবে? রুমের ছবি। একটা শেপকে যখন আপনি এমনিতে এঁকে ফেলবেন এটা মনে হবে না যেটা শেপ, কিন্তু যখন এটাকে এমনভাবে আঁকবেন, যেমন ওই বিল্ডিংয়ের ছবিটাতে ছিল, মনে হচ্ছে ওটা পেছনে, এটা সামনে, ওটা একটা ফর্ম আছে, 3D ফর্ম আছে সেখানে। বুঝতে পারছেন? যখন আপনি রিয়েল লাইফ সিনারিওতে চলে আসবেন তখন সেটা হবে কি ফর্ম। আমাদের ডিজাইনের মধ্যে এরকম ফর্ম থাকা জরুরি, বা আপনি ডিজাইনের মধ্যে যদি ফর্ম তৈরি করতে পারেন আপনার ডিজাইন অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। ক্লিয়ার? গুড। ফর্ম জিনিসটা বুঝছেন তো? ব্যবহারটা আমরা কাজ করতে করতে আস্তে আস্তে শেপের মধ্যে 3D জিনিস, অনেক শেপ 3D না, কিন্তু সিনারিওটা ভিন্ন। সব কিছুতে 3D আসবে না, বুঝতে পারছেন? আমি এই জন্য আপনার 3D বলেন, আমি বলছি কি এটা সিনারিও। যখন কোনো একটা দৃশ্য আপনার চোখে আসবে বা একটা দৃশ্যের মতো মনে হবে তখনই সেটা কি ফর্ম। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন টেক্সচার। টেক্সচার জিনিসটা কি? টেক্সচার আর ফর্মের মধ্যে অনেকে আবার পার্থক্য করে মানে গোলমাল পাকায় ফেলতে পারে। গোলানোর দরকার নাই। টেক্সচারটা হচ্ছে জাস্ট একটা সারফেসের ফিলটা কি হবে। টেক্সচার কি হবে? টেক্সচারটা কি সারফেসের ফিল। যেমন ধরেন আমরা যদি এখানে হাতটা টান দেই তাহলে একটা ফিলিংস পাই না? কীরকম মনে হয়? একটা রাফ, তাই না? তারপরে ধরেন আপনি এখানে যদি আপনি টাচ করেন, যে উপরে যে সিলিংটা আছে, টাচ করলে কি আপনি বুঝবেন না যেখানে যে শেপটা দেখা যাচ্ছে, শেপটা দেখে কি আমি বুঝতেছি না টাচ করলে কীরকম হবে, কীরকম ফিলটা? দেখেন আপনার মাথায় কিন্তু একটা সেন্স কাজ, আপনি আর টাচ করেন না কিন্তু এখনও, কিন্তু আপনার মাথায় একটা সেন্স কাজ করতে যে টাচ করলে আমি এই ধরনের ফিলিংটা পাবো। তাহলে আমরা দেখলেও সারফেসের ফিলটা পাচ্ছি, তাই কি না? এই যে একটা ফিল পাচ্ছি এটা হচ্ছে টেক্সচার। আচ্ছা বলেন তো, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে সারফেসে যদি আমি হাতটা রাখি আমার ফিলটা কীরকম হবে? স্মুথ হবে না? আপনার কাছে মনে হবে কাপড়ের এই জায়গাটা উঁচা, এই জায়গাটা নিচা, ভাঁজ হয়ে আছে না বিভিন্ন জায়গায়, মনে হবে কি না? আর আমি দেখে বুঝতেছি এটা একটা কাপড়। কেন বুঝতেছি? টেক্সচারের কারণে। কিসের কারণে বুঝতেছি? এই যে এখানে উঁচা এখানে নিচে, এটা কেন বুঝতেছি? টেক্সচারের কারণে। বুঝতে পারছেন? সো আমি যখনই কোনো একটা সারফেস দেখতেছি সারফেসের ফিলটা কেমন হবে সেটা বোঝাটাই হচ্ছে কি টেক্সচার। ক্লিয়ার? আচ্ছা, নিচে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওটার টেক্সচারটা কি হবে? ওখানে কি টেক্সচার আছে কি নাই? টেক্সচার নাই। টেক্সচার ছাড়া কোনো সারফেসই হয় না। তাহলে ওখানে টেক্সচার আছে কি না? আছে। টেক্সচারটা কি? স্মুথ। ওটার টেক্সচারটা কি? স্মুথ। এটার টেক্সচারটা কি? রাফ।
ওটার টেক্সচারটা কি আপ অ্যান্ড ডাউন, ছবিটার টেক্সচারটা কি আপ অ্যান্ড ডাউন, কোথাও উঁচা কোথাও নিচা। বুঝতে পারছেন? এই সারফেসের ফিলটাকে বলা হয় টেক্সচার। আমাদের ডিজাইনের মধ্যে অনেক ক্ষেত্রে এরকম থাকে, আপ অ্যান্ড ডাউন। যেমন আপনি 3D করলে আপনার এখানে একটা টেক্সচার চলে আসবে, না করলে একটা টেক্সচার থাকবে, ঠিক আছে না? ওকে, 3D করলে টেক্সচারটা কি আমি বুঝতে পারবো, এটা উঁচা, এটা নিচে, এটা সামনে, এটা পেছনে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ভিজুয়াল এলিমেন্টের মধ্যে হচ্ছে স্পেস। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পেস। স্পেস শব্দটার অর্থ কি? জায়গা। আমরা ডিজাইন করতে গেলে কি স্পেস ছাড়া করতে পারবো? স্পেস লাগবেই, স্পেস ছাড়া আসলে কোনো কিছুই হয় না। তো এখন স্পেসটা যদি করবো, যেমন ধরেন এই রুমের মধ্যে আমরা আছি, এই রুমটাকে একটা স্পেস না? একটা স্পেস। এই স্পেসের মধ্যে আমরা কিছু জায়গায় ব্যবহার করছি, কিছু জায়গায় ব্যবহার করি নাই। ধর রুমে যদি কোনো এলিমেন্টই না থাকতো, এটা কি পুরোটা খালি হইতো? এই স্পেসটা কি খালি থাকতো? খালি থাকতো? কিছু না থাকলে বাতাস তো থাকতো। যখন ভ্যাকুয়াম করবেন তখন কি এমটি, ঠিক আছে? তা আমরা যেহেতু বাতাসটাকে কাউন্ট করি না, সো আমরা এটাকে বলবো কি এমটি স্পেস বা নেগেটিভ স্পেস। যেখানে কোনো কিছুই থাকে না সেখানে আমরা কি বলবো? নেগেটিভ স্পেস। তো আমরা এখানে জানি স্পেসটা আসলে তিনটা সেকশন হয়, একটা হচ্ছে পজিটিভ স্পেস, একটা নেগেটিভ স্পেস, আর একটা হোয়াইট স্পেস। আসতেছি, প্রথম আসে যখন কিছুই থাকবে না তখন সেটা কি নেগেটিভ স্পেস, অথবা কোনো একটা কিছু থাকার কথা ছিল সেখানে এখন এটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে সেটা কি হবে? নেগেটিভ স্পেস। হয় কোনো কিছু থাকে না, অথবা থাকার এখানে ছিল বাট আমরা এটাকে মাইনাস করছি, তখন সেটা কি হবে? নেগেটিভ স্পেস, ঠিক আছে? আর যেখানে কিছু থাকে সেটা কি পজিটিভ স্পেস। যেমন এটা একটা ক্লাসরুম, তাই না? আমরা মানুষ যদি না থাকি তখন কি বলবে? খালি ক্লাসরুম। বাট এখানে কি কেউ বলবে যে এটা এমটি? কারণ চেয়ার টেবিল আসবাবপত্র আছে না? আছে। তখন এটা হয়ে যাবে হোয়াইট স্পেস। তখন এটা হবে কি হোয়াইট স্পেস, মানে আমার কার্যকর কোনো বিষয় নাই, অকার্যকর জিনিস পড়ে আছে, যেটা অ্যাক্টিভ না। ইনঅ্যাক্টিভ জিনিস যখন থাকবে তখন সেটা কি হোয়াইট স্পেস। অ্যাক্টিভ জিনিস যখন থাকবে তখন সেটা পজিটিভ স্পেস। আর যখন কিছুই থাকবে না নেগেটিভ স্পেস। বুঝতে পারছেন? এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি যাই, ডিজাইনের ক্ষেত্রে গেলে অনেক সময় আমাদের ডিজাইনের মধ্যে কিছু অ্যাক্টিভ এলিমেন্ট থাকে। যেমন একটা ছবি দেওয়া আছে, ছবিটা মানুষ দেখবে, এটার প্রতি একটা নজর কাটবে, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ স্পেস। আবার ছবিটা আমাদের এত মানে আকর্ষণীয় কিছু না, এটা একদম পেছনে এমনি পড়ে আছে। যেমন আমরা বিজনেস কার্ডে অনেক অনেক জায়গায় ছবি দেখছি, অনেক বিজনেস কার্ড আছে না ছবি, ওটা কি হোয়াইট স্পেস হিসেবে আছে। ছবিটা আমার এখানে ফোকাস কিছু না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন হিসেবে আছে। বিভিন্ন আমরা প্যাটার্ন ইউজ করি, প্যাটার্নটা কি ফোকাসড কোনো বিষয় না, ওটা কি হিসেবে আছে? ব্যাকগ্রাউন্ড, ওটা হচ্ছে হোয়াইট স্পেস। কিন্তু আমরা যে লেখাগুলো দিচ্ছি, যে লোগোটা দিচ্ছি, লোগোর ক্ষেত্রে যে ছবিটা দিচ্ছি, এগুলো অ্যাক্টিভ। মানে কি এগুলো মানুষের প্রয়োজনীয় জিনিস। আমার বিজনেস কার্ড থেকে একটা ইনফরমেশন পাওয়ার কথা, ওই ছবিগুলো দিয়ে, ওই লেখাগুলো দিয়ে সে একটা ইনফরমেশন পাচ্ছে। সো এটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ জিনিস যেখানে থাকবে সেটা কি পজিটিভ স্পেস। সো অ্যাক্টিভ এলিমেন্টগুলো আমরা পজিটিভ স্পেস হিসেবে কাউন্ট করব, আর ইনঅ্যাক্টিভ জিনিসগুলোকে আমরা হোয়াইট স্পেস হিসেবে কাউন্ট করবো। আর যেখানে কোনো কিছুই নেই, এমটি, আইদার সিম্পল একটা কালার, যেটা আমার নর্মাল কোনো কালার না, হয় হোয়াইট অথবা ব্ল্যাক, সেটা হবে কি নেগেটিভ স্পেস। ক্লিয়ার সবাই? অথবা ট্রান্সপারেন্ট যদি থাকে সেটাও কি নেগেটিভ স্পেস। মনে থাকবে? তাহলে আমরা এই তিনটা স্পেস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে? এটা দেখেন মাঝখানে আমার কিন্তু এটা হচ্ছে মেন এলিমেন্ট, এটা কি মেন এলিমেন্ট না? সেটা পজিটিভ স্পেস। এখানে আমার কিন্তু এটা মেন এলিমেন্ট না, এখানে এই জিনিসটা নেগেটিভ স্পেস। এখানে এটা কিন্তু পজিটিভ। এখানে আমার দেখেন এটা একটা, এখানে আমার কোনো শেপ আছে? শেপ নাই। এখানে কোনো, এখানে হোয়াটএভার। শুনেন, আমার এটা কি পুরোটা ব্যাকগ্রাউন্ড না হোয়াইট না? পুরো ব্যাকগ্রাউন্ড, পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার কালো জিনিসটা দেখা যাচ্ছে। সো এটা কি একটা কিছু আছে, একটা ভিজিবল কিছু আছে, এটা কি
ওই যে বললাম অ্যাক্টিভ এলিমেন্ট, তাহলে এটা কি অ্যাক্টিভ না? ব্যাকগ্রাউন্ডের উপর একটা আলাদা এলিমেন্ট দেওয়া আছে, এটা কি অ্যাক্টিভ এলিমেন্ট, এটা পজিটিভ স্পেস। তো স্যার এখানে অ্যাক্টিভ কোনটা তাহলে? এই কালোটা কি অ্যাক্টিভ, তাহলে মাঝখানে যে সাদাটা আছে এটা কি নেগেটিভ স্পেস। আর এখানে আমরা হোয়াইট স্পেস কেন বলতেছি? আমার এখানে একটা স্টেজ আছে, কিন্তু স্টেজের আমার নজর কাড়ার মতো আমার ব্যবহারযোগ্য কোনো বিষয় নাই, ইনঅ্যাক্টিভ জিনিস, এটা কি হোয়াইট স্পেস। বুঝতে পারছেন? তার মানে অ্যাক্টিভ মানে পজিটিভ, ইনঅ্যাক্টিভ মানে হোয়াইট, আর যদি এমটি থাকে নেগেটিভ স্পেস। ক্লিয়ার? আপনার ক্লিয়ার হয়েছে? এখনো ক্লিয়ার হয় নাই? আরেকবার বলি, আমরা এই রুমের মধ্যে আমি উদাহরণ দিচ্ছিলাম যে এই রুমটা যদি খালি থাকে তাহলে এটা কি ইনঅ্যাক্টিভ না? পুরো রুমটাই কোনো কাজ অ্যাক্টিভিটি আছে, সো পুরো রুমটা কি হোয়াইট স্পেস। আমরা যখন আসতেছি আমরা কি, আমি অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ এলিমেন্ট, তাহলে কি পজিটিভ স্পেস। এই রুমটা যদি সম্পূর্ণ খালি থাকতো, কিছুই থাকতো না, কোনো আসবাবপত্র নাই, কিছু নাই, তাহলে হয়ে যেত কি নেগেটিভ স্পেস। যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে এই অংশটা যদি ব্ল্যাক হইতো তাহলে এটা হয়ে যেত নেগেটিভ স্পেস। ইয়েস, বুঝতে পারছেন এবার? গুড। কারণ ওইটা হচ্ছে আমার টোটাল স্পেস, ওই স্পেসের তিনটা অংশ আমি ভাগ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্পেসটা বুঝলাম। এই তিনটা জিনিসের ব্যবহারের ক্ষেত্র দিয়ে আমরা মূলত আমাদের ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলব। বুঝতে পারছেন? ওকে, এরপর আসেন টাইপোগ্রাফি। এটা নিয়ে আমরা ডিটেলসে ক্লাসে আলোচনা করা আসা হয়েছে, যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, কোন ধরনের ফন্ট কোথায় ব্যবহার করা হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে না? আলোচনা করা হয়েছে। টাইপোগ্রাফি, ফন্ট, ফন্ট ফ্যামিলি, এগুলো নিয়ে এখানে আলোচনা, যেহেতু আমরা ওখানে করছি এই কারণে আমরা এখানে তেমন একটা আলোচনা করি নাই, বড় ছোট করা এগুলো সবই আমরা ওখানে করে আসছি। তো মূলত টাইপোগ্রাফি বলতে কি বোঝায়? লেখা দিয়ে যে কোনো ডিজাইন করলে এটাকে কি বলে? টাইপোগ্রাফি বলা হয়। বা একটা ডিজাইনের মধ্যে আমরা লেখাগুলোকে যেভাবে ব্যবহার করি ওটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। ক্লিয়ার? ওকে, এরপর আছে কি ভিজুয়াল এলিমেন্টের মধ্যে কালার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। এলিমেন্টগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি? কালার। কালার মানে কি? বাংলা অর্থ বললে রং। কালার হচ্ছে বেসিক্যালি একটা পারসেপশন। কালারটা কি একটা পারসেপশন, মানে আমাদের একটা দৃষ্টিভঙ্গি। কালার মানে কি একটা দৃষ্টিভঙ্গি, আমরা একটা জিনিসকে কিভাবে দেখি। আমি কালারটা কিভাবে দেখি? যখন কোনো লাইট আমাদের চোখে এসে ঢুকে তখন আমরা কালারটা দেখতে পারি, তাই না? এই যে আমরা কালারটা কিভাবে দেখি, এই দেখার সিস্টেমটা দুই রকমের। একটা হচ্ছে সরাসরি লাইটটা আমাদের চোখে আসে, আর একটা হচ্ছে লাইটটা একটা সারফেসের মধ্যে যাইয়া তারপরে আমাদের চোখে আসে, মানে রিফ্লেক্টেড হয়ে আসে, হয় ডাইরেক্টলি আসে নাহলে রিফ্লেক্টেড হয়ে আসে। যখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতেছি তখন লাইটটা ডাইরেক্টলি আসতেছে, আর যখন আমরা অন্য কিছু দেখতেছি যেমন এই চেয়ারটা, এটা রিফ্লেক্টেড হয়ে আসতেছে। লাইটটা ওখান থেকে আসতেছে, সাদা লাইট, সাদা লাইট এটার উপরে রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসতেছে। সাদা লাইটের পুরোটা আসতেছে না, শুধু ব্লুটা আসতেছে, এই কারণে আমরা দেখতেছি ব্লু। যে লাইটটা আপনার চোখে যাবে সেটাই আপনি দেখতেছেন। এই যে আমাদের দেখার সিস্টেমটা দুই রকম, এটার কারণে যখন আমরা ডিজাইনের কাজ করি তখন আমাদের কালার মুডটা দুই রকম। কারণ আপনি যখন ইলেকট্রনিক মিডিয়াতে ডিজাইন করেন, ইলেকট্রনিক মিডিয়ার কালারগুলো সরাসরি চোখে যায়, আর প্রিন্ট মিডিয়াতে যখন ডিজাইন করেন তখন কালারগুলো রিফ্লেক্টেড হয়ে যায়। বুঝতে পারছেন? তো দুইটার ক্ষেত্রে দুই রকম হওয়ার কারণে কালার মুডটাও দুই রকম। এই জন্য আমরা যখন বলছিলাম যে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কালার মুড হয় কি RGB অ্যান্ড CMYK। RGB কখন ব্যবহার করব? ইলেকট্রনিক মিডিয়ার জন্য, কারণ ইলেকট্রনিক মিডিয়ার আমাদের স্ক্রিনগুলোতে রেড, গ্রিন এবং ব্লু লাইট ছাড়া আর কিছুই নেই। আপনি যদি বড় পাওয়ারফুল ক্যামেরা দিয়ে জুম করতে থাকেন, একসময় শুধু দেখবেন লাল নীল সবুজ, মানে সবুজ বাতি জ্বলতেছে, আর কিছু নাই। বুঝতে পারছেন? সো সরাসরি এই তিনটা লাইট থেকে আমাদের বাকি কালারগুলো তৈরি হচ্ছে। আর যখন আমরা CMYK তে যাচ্ছি, CMYK ন্যাচারালি এটাকে বলা হচ্ছে আপনার পিগমেন্ট বলা হয়, ছোটো ছোটো কালারের এলিমেন্ট থাকে। ওই সাদা লাইট ওটার উপর এসে যখন পড়ে, তারপরে সে ওখান থেকে একটা কালার আমাদের চোখে নিয়ে আসে, আর সেটাই আমরা দেখতে পারি। এই কারণে ওখানে যে রিফ্লেক্টেড লাইট, তার জন্য কালার সিস্টেমটা ভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে যে আমাদের এখানে কি আছে, কালার মুডটা ভিন্ন হয়। বুঝতে পারছেন?
তো এটা ইনডেপথে আমি যাচ্ছি না, এটা ইনডেপথে গেলে আপনাদের ব্রেন ফ্রাই হবে, বুঝতে পারছেন? এটার জন্য ইনডেপথে যাব না। এখন আমরা যে কালারটা ব্যবহার করব ডিজাইন করার ক্ষেত্রে, সেটা আপনি যে কোনো মুডেই কাজ করেন না কেন, কালার তো সব মুড ভিন্ন হতে পারে। ওটা হচ্ছে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক দেখানোর মিডিয়া অনুযায়ী আমি কালার মুড ভিন্ন, কিন্তু কালারটা তো সেম। রেড তো রেডই, ব্লুটা ব্লুরই, তাই না? শুধু আমি মানে তার ইয়েটা সিস্টেমটা আমি ভিন্ন করে নিচ্ছি, বাট কালারটা সেম থাকবে। তো কালার চয়েসের ক্ষেত্রে তো আমাকে ওই একই কালার নিয়ে কাজ করতে হবে, তাই না? তো কালার যদি নিতে যাই, তখন নেওয়ার ক্ষেত্রে এই একটা এলিমেন্ট আছে যেটা আমাদেরকে হেল্প করবে, এটার নাম হচ্ছে কালার হুইল। এর নাম কি? কালার হুইল। দেখেন আমরা কিন্তু যে কালারগুলো দেখি এটা খুবই লিমিটেড। এই মহাজগতে যত কালার আছে তার মধ্যে আমরা যে কালারগুলো দেখি খুবই লিমিটেড। কেউ যদি সায়েন্সে পড়েন, লাইট কালারের স্পেকট্রাম একটা আছে, যদি এই স্পেকট্রামটা নিয়ে আলোচনা করেন তাহলে স্পেকট্রামে দেখা যাবে যে এত লম্বা একটা স্পেকট্রাম, তার মধ্যে এতটুকু একটা জায়গা যেটা আমরা দেখি আর বাকিটা আমরা দেখি না। এত লম্বা একটা স্পেকট্রাম, এই স্পেকট্রামের মধ্যে শুধু ছোট্ট খুবই ক্ষুদ্র একটা এরিয়াটা আমরা দেখি আর বাকিটাই আমরা দেখি না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ভিজিবল, এটাকে বলে ভিজিবল কালার রেঞ্জ। তাহলে কত কম দেখি আমরা, কত লিমিটেড একটা জিনিস। এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আবার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে উনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে এসে বলছেন যে ওখানে এমন কিছু কালার দেখছি যেটা আমরা পৃথিবীতে দেখি নাই, বুঝতে পারছেন? তার মানে পৃথিবীতে আমরা অনেক লিমিটেড অ্যামাউন্টে কালার দেখব। সায়েন্টিফিক্যালি আমরা দেখতেছি যে আমাদের স্পেকট্রামটা এত বড়, কিন্তু আমরা কালার দেখতেছি খুবই ছোট্ট একটা এরিয়ায়। যদি কালার সায়েন্সে পড়ে থাকেন তারা জানবেন এই জিনিসটা, খুবই ছোট্ট একটা এরিয়া আমরা দেখি। তো এই কালারগুলোকে যেহেতু অল্প একদম খুবই সীমিত, এই কালারগুলোকে আমরা বলি রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, মানে ওই যে বেনিয়া সহ কলা, ঠিক আছে না? এই 7টা কালার, রংধনুর 7টা কালার দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। তো এই যে কালারগুলো আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই কালারগুলোকে আমরা যেই সার্কুলার অ্যারেঞ্জমেন্টে প্রকাশ করি এটাকে বলা হয় কালার হুইল। তাহলে কালার হুইল কি? আমরা যে কালারগুলো দেখি ভিজিবল কালারগুলোকে যে গোলাকৃতির সিরিয়ালে আমরা প্রকাশ করি এটাকে বলা হয় কি? কালার হুইল। তো এই হুইলটা তৈরি করার জন্য বা এই হুইলটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে কিছু রুলস তৈরি করা হয়েছে। রুলসের মধ্যে থেকে এখানে করা হয়েছে 3 ধরনের কালারের মিক্স করা হচ্ছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, একটা টারশিয়ারি কালার। প্রাইমারি কালার কি জিনিস? রেড, ইয়েলো এবং ব্লু, এই 3টা কালার হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে? এই রেড, ইয়েলো এবং ব্লুটাকে কি বলে? প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি জিনিস? অরেঞ্জ, গ্রিন, পার্পল। টারশিয়ারি কালার রেড অরেঞ্জ, গ্রিন, ইয়েলো গ্রিন, ব্লু পার্পল এবং রেড পার্পল, ঠিক আছে? এই কালারগুলো একটা নাম আছে। আবার আমরা যখন কালার নিয়ে কাজ করেন, যেমন বলা হয় মেরুন কালার, তারপরে এই কালার, সেই কালার, কত ধরনের কালার আছে না? খয়েরি, আর কি কি আছে? অনেক কালারের নাম আছে, তাই না? এগুলো হচ্ছে যে কমার্শিয়াল নেম। আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে কি আপনার বলতে পারেন আপনি কম্পিউটারাইজড টার্ম অথবা গ্রাফিক নেম। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের নাম দিয়ে এটাকে প্রকাশ করি, আর কমার্শিয়াল নাম হিসেবে ভিন্ন ভিন্ন নাম থাকে, বুঝতে পারছেন? তো সেগুলো আপনি যখন আরও পরবর্তীতে কাজ করবেন আস্তে আস্তে জানবেন, শিখবেন, সেগুলো পরে লাগবে। বাট আমরা প্রাইমারিলি আইডেন্টিফাই করার জন্য এই জিনিসগুলো জানলেই হবে। তো প্রথমত আমাদের প্রাইমারি কালার কি কি? রেড, ইয়েলো এবং ব্লু। সেকেন্ডারি কালার কি কি? সেকেন্ডারি কালার হচ্ছে যে যখন আমরা প্রাইমারি কালারগুলোকে একটার সাথে একটাকে মিক্স করব, যেমন রেডের সাথে যদি ইয়েলো মিক্স করেন তাহলে চলে আসবে কি? অরেঞ্জ, সেকেন্ডারি কালার পাচ্ছি। প্রাইমারি কালারগুলোকে মিক্স করলে আমরা সেকেন্ডারি কালার পাবো। ব্লু এর সাথে ইয়েলো মিক্স করলে গ্রিন পাচ্ছি, ব্লু এর সাথে রেড মিক্স করলে পার্পল পাচ্ছি। সো প্রাইমারি কালার একটার সাথে একটাকে মিক্স করলে আমরা আরও 3টে কালার এক্সট্রা তৈরি করতে পারি, ওগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। এরপরে এই কালারগুলোকে মিক্স করে 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 আরও যত কালার তৈরি করবেন সবগুলো হচ্ছে টারশিয়ারি কালার। যেমন প্রাইমারি কালারের সাথে আমি যদি সেকেন্ডারি কালার মিক্স করি, যেমন রেডের সাথে অরেঞ্জ মিক্স করলাম, আসলো কি? রেড অরেঞ্জ। অরেঞ্জের সাথে ইয়েলো মিক্স করলাম, আসলো কি? ইয়েলো অরেঞ্জ। ইয়েলোর সাথে গ্রিন মিক্স করলাম, আসলো কি? ইয়েলো গ্রিন। গ্রিনের সাথে ব্লু মিক্স করলাম, ব্লু গ্রিন। ব্লু এর সাথে পার্পল, ব্লু পার্পল।
পার্পলের সাথে রেড, রেড পার্পল। এই কালারটা দেখেন আপনার এই দুইটা কালারের মাঝামাঝি মনে হবে, এই দুইটা কালারের মাঝামাঝি এটাকে মনে হবে। বুঝতে পারছেন? এখন এই সবগুলো জিনিসকে যদি আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করি তাহলে আমরা এটা পাই। দেখেন ইয়েলো, ব্লু, রেড, তিনটাকে আমি 3 জায়গায় রাখলাম। ইয়েলো এবং ব্লু এর মাঝখানে কে? গ্রিন। আমরা ওখানে দেখে আসছিলাম যদি ইয়েলো আর ব্লু মিক্স করি চলে আসে কি? গ্রিন, সেকেন্ডারি কালার। আবার যখন ব্লু আর রেড মিক্স করবেন আসবে কি? ভায়োলেট, এটাও কি? সেকেন্ডারি কালার। আবার রেড আর ইয়েলো যখন মিক্স করবেন আসবে কি? অরেঞ্জ। এরপর আমরা বললাম ইয়েলো আর অরেঞ্জ মিক্স করলে ইয়েলো অরেঞ্জ, ইয়েলো আর গ্রিন মিক্স করলে ইয়েলো গ্রিন। এখন দেখেন তো আমরা কি পুরো কালার সবগুলোর একটা সিনারিও খুঁজে পাচ্ছি না যে কোনটা কোন দিকে থাকবে? আমি কোনটা থেকে কোন দিকে গেলে কি কি কালার পাবো তার একটা আইডিয়া আমাদের তৈরি হয়ে যাচ্ছে। সো কালার চয়েসের ক্ষেত্রে, ফার্স্ট কালার চয়েসের ক্ষেত্রে এই কালার হুইলটা আমাদেরকে খুব বেশি সহযোগিতা করবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা তো মোটামুটি অনেক কার্ড ট্রেসিং করছি, তাই না? একটু খেয়াল করেন তো, মানে মনে করার চেষ্টা করেন, এই যে 12টা কালার আছে এখানে, এই 12টা কালারের বাইরে কোনো কালার কি আপনি ওখানে পাইছেন? এক কথায় বলে দিচ্ছেন, একটু ভাইবে দেখেন, কল্পনা করে দেখেন। কিন্তু গুড, আমরা এই কালারের মধ্যেই পাইছি, এই কালারের মধ্যে কিছুটা ব্রাইট অথবা কিছুটা ডার্কার কালার পাইছি, ঠিক আছে না? বাট এই কালারের মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, যদি আপনি জাস্ট এই 12টা কালার নিয়েই কাজ করেন ডিজাইনে, আপনার ডিজাইনের কালারগুলো অনেক সুন্দর হবে, ঠিক আছে? এখন বলবো স্যার ব্রাইট আর ডার্কারের দিক থেকে আমি কীরকম করব, সেটার ক্ষেত্রে আমাদের পরবর্তী অপশনগুলো আসবে। এটা হচ্ছে জাস্ট একটা ফিলিংসের দিক থেকে, জাস্ট আমরা যেহেতু কালার হুইল নিয়ে আলোচনা করছি, কালার হুইলের এই কালারগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ম কালার, একটা কুল কালার। ওয়ার্ম কালার মানে যেগুলো উষ্ণ অনুভূতি তৈরি করবে, যেমন ধরেন আগুনের কালার টাইপের যেটা আছে সবগুলো কি ওয়ার্ম কালার। বলবেন স্যার নীলও তো আগুনের কালার, গ্যাসের কালার কি হয়? নীল, ঠিক আছে? কিন্তু আসলে নীলটাকে আমরা কখনোই গরম হিসেবে অনুভব করি না, ঠিক আছে? নীল বলতে আমরা সবসময় পানিটাকেই বুঝাই, ওয়াটার কালার হিসেবে বুঝি, তাই না? ঠান্ডার অনুভূতিকে প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এই কারণে আমাদের এই সাইডের কালারগুলোকে বলে আমরা কুল, মানে ঠান্ডার অনুভূতি, শীতল শীতল ভাব প্রকাশ করার জন্য। যে কোনো একটা ডিজাইনে যদি আপনি এরকম দেখাচ্ছেন কুল অথবা এটা কোজি কোজি টাইপের ডিজাইন করতে চান, তাহলে আপনি কিন্তু ওই কালার একটাও নেওয়া যাবে না। শীতের মৌসুমে কোনো ডিজাইন করলে আপনি কখনোই ওই কালার নিতে পারবেন না। হ্যাঁ, কুল কালার নিতে হবে। যখন আপনি আবার না, ওটা এরিয়ার ভেদে ভিন্ন, এটা হচ্ছে আমার ডিজাইনের কন্টেন্ট অনুযায়ী ডিপেন্ড করবে। যেমন ধরেন আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন একটা এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্কে দেখবেন আপনার রেড টাইপের কালার বেশি দেওয়া হয়েছে, খেয়াল করেন রেড, অরেঞ্জ, ইয়েলো টাইপের কালার বেশি দেওয়া হয়, ঠিক আছে? আমরা যে প্রোডাক্টগুলো দেখি বাজারে, বাজারের প্রোডাক্টের ছবি, উপরের ছবিগুলো খেয়াল করেন এখন থেকে, এতদিন তো খেয়াল করেন না, করছেন? করেন না। যারা আগে থেকে মোটামুটি ডিজাইনের সাথে রিলেটেড আছেন তারা করছেন, বাট যারা কখনোই ডিজাইন করেন নাই তারা কখনোই এই জিনিসগুলো খেয়াল করেন নাই। এখন থেকে খেয়াল করবেন, আপনার বাসায় যে কোনো ধরনের পণ্য আসুক, পণ্য চিন্তা করবেন আর কালারটা চিন্তা করবেন, কালারের সাথে আপনার পণ্যের সাথে কানেকশন কী কী, আপনি ওয়ার্ম অ্যান্ড কুল দিয়ে অনেক কিছু ডিসাইড করতে পারবেন। বুঝতে পারছেন? কালারটা এতটুকু ইম্পর্ট্যান্ট। সো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, ঠিক আছে। এরপর আসেন, আমরা এই যে বললাম যে 12টা কালার, 12টা কালারের সাথে বাকি যে ভেরিয়েশনগুলো আমরা দেখতেছি লাইট এবং হচ্ছে যে ডার্কার, সেগুলোর জন্য আমাদের এখনকার নলেজটা প্রয়োজন। একটা কালারকে ডিফাইন করার জন্য 3টা জিনিস দরকার। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে ব্রাইটনেস। যে কোনো কালারকে আইডেন্টিফাই করার জন্য 3টা জিনিস প্রয়োজন। কয়টা? 3টা। কি কি? হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। প্রথম কথা হচ্ছে যে হিউটা কি জিনিস? হিউটা হচ্ছে যে পিওর কালার, যেটা মানে যে কোনো কালার ভার্সনের একদম 100% কালারফুল যে ভার্সন সেটাকে বলা হয় কি? হিউ, অরিজিনাল কালার যেটা। বুঝতে পারছেন? এবার এই কালারটা কতটুকু কালারফুল হবে আর কতটুকু কম কালার হবে, মানে ফ্যাকাশে কালারের হবে, কতটুকু বেশি কালার হবে বা কতটুকু কম কালার হবে, এটা ডিফাইন করে স্যাচুরেশন।
আর এটা কত অন্ধকার হবে, কত উজ্জ্বল হবে, এটা ডিফাইন করে ব্রাইটনেস। বুঝতে পারছেন? যে কোনো কালারের স্যাচুরেশন কম, ব্রাইটনেস যদি বেশি, এটা হয়ে যাবে সাদা। যে কোনো কালারের স্যাচুরেশন বেশি, ব্রাইটনেস যদি কম হয়, সেটা হয়ে যাবে কালো। সো হিউটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কালার হুইলটা আছে না, কালার হুইলটা তৈরি হয় পিওর কালার দিয়ে, মানে হিউ দিয়ে। কালার হুইলটা কি দিয়ে তৈরি হয়? হিউ দিয়ে। এবার কালার হুইলের মধ্যে ভেরিয়েশন করা যায় বা আরও ডিফারেন্ট টাইপের কালার হুইল বানানো যায়, সেটা হচ্ছে যে স্যাচুরেশন এবং ব্রাইটনেস ভ্যালু যোগ করে। হ্যাঁ, স্যাচুরেশন মানে এটাকে আমরা ইন্টেন্সিটি বলতে পারি। স্যাচুরেশন মানে কি বলতে পারেন? ইন্টেন্সিটি। এটা একদম মানে ক্লিয়ার আইডিয়াটা বোঝার জন্য আমি একটা সহজ একটা উদাহরণ দেই, এটা কমন আমার জন্য। সেটা হচ্ছে কি, যেমন রমজান আসতেছে সামনে, রুহাবজা তো খায় না এমন কেউ আছেন? সবাই খায়, এখন আর খান না। আচ্ছা, রুহাবজার বোতলের ভেতরে যে জিনিসটা থাকে, যে লিকুইডটা থাকে, এর কালার কেমন? লাল। আপনি একদম উপরে লাল, নিচে কি বেশি লাল নাকি সব জায়গায় সমান? সব জায়গায় সমান। আপনি যেখান থেকে 1 ফোঁটা রুহাবজা নেন, কালার কি পাবেন? সেমই পাবেন। এখন চিন্তা করেন, 1 গ্লাস পানি নিলেন, পানির কি কালার? কোনো কালার নাই, কালারলেস। পানির কালার কিন্তু সাদা না, কালারলেস। ঠিক আছে? পানি কালার সাদা বলেন না, তখন সেটা আবার মিল্কের কালার হয়ে যাবে, কালারলেস। এখন এই কালারলেস জিনিসে যখন আপনি 1 ফোঁটা রুহাবজায় কালার রাখতেছেন, পুরো গ্লাসের লিকুইডটার কালার কি হচ্ছে? আমি তো লাল কালার দিচ্ছি, পুরোটা তো লাল হওয়ার কথা, হচ্ছে না কেন? কারণ আমার পুরো ভলিউমের তুলনায় এখানে লাল কালারটা অনেক কম। আপনি যখন আস্তে আস্তে লাল কালারটা বাড়াচ্ছেন, মানে রুহাবজা 1 ফোঁটা 1 ফোঁটা করে আরো বাড়াচ্ছেন, কালারটা আস্তে আস্তে কি হচ্ছে? রেড হয়ে যাচ্ছে। আমি কিন্তু কালার চেঞ্জ করি না, কালার কিন্তু একই কালার দিচ্ছি, কিন্তু পরিমাণে বেশি। কম হলে কালার কম হচ্ছে, আর বেশি দিলে কালার বেশি হচ্ছে। এটা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন বাড়লে কালারটা বাড়বে, স্যাচুরেশন কমলে কালারটা কমবে। ইয়েস, কনসেন্ট্রেশন। সায়েন্সে যারা পড়ছেন তারা স্যাচুরেশন বুঝবেন, কনসেন্ট্রেশন বুঝবেন, সবই বুঝবেন। বাংলা আমরা এটাকে বলি সমসত্বতা। স্যাচুরেশন মানে কি? বাংলায় কি বলে? সমসত্বতা। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আছে কি? ব্রাইটনেস। আমরা হিউ, পিওর কালার পাইলাম। এখন স্যাচুরেশন, ব্রাইটনেস নিয়ে আমাদের এখানে আরও 3টা টার্ম তৈরি হয়। আমি আগে এখানে ব্রাইটনেসটা শেষ করে আসি। ব্রাইটনেসটা হচ্ছে এটা কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকার। একটা কালার অনেক বেশি পরিমাণ আছে, আলো যদি বেশি থাকে, এটা ফুল কালারটা দেখা যাবে। কালার যা আছে, আলো যদি কমায় দেন, এটাকেও ডার্কার দেখা যাবে, তাই না? সো ব্রাইটনেসটা মূলত এখানে আলোটা কত বেশি আছে, কত কম আছে। ওখানে কালারটা, স্যাচুরেশন মানে কালারটা কত বেশি আছে, কালার কত কম আছে। আর ব্রাইটনেস, আলোটা কত বেশি আছে, আলোটা কত কম আছে। আর এই দুইটা জিনিসের সংমিশ্রণে আমাদের আরও 3টা টার্ম তৈরি হয়। এটাকে বলা হয় টিন্ট, টোন অ্যান্ড শেড। টিন্ট, টোন, শেড। যখন যে কোনো কালারের সাথে আপনি হোয়াইট মিক্স করবেন, কি মিক্স করবেন? হোয়াইট। এখানে কিন্তু বলা হচ্ছে না লাইট অথবা স্যাচুরেশন কম কম বেশি, বলা হচ্ছে কি? হোয়াইট। যে কোনো ব্রাইটনেসের যে কোনো কালারের সাথে আপনি যখন সাদা যোগ করতে থাকবেন, যা তৈরি হবে এগুলোকে বলা হয় টিন্ট। সাদা যোগ করতে থাকলে কি তৈরি হবে? টিন্ট। যদি আপনি গ্রে কালার মানে অ্যাশ কালার যদি যোগ করতে থাকেন 50% গ্রে, তাহলে এটা তৈরি হবে টোন। কি তৈরি হবে? টোন তৈরি হবে। আর যদি আপনি ব্ল্যাক যোগ করতে থাকেন, তাহলে এটা তৈরি হবে শেড। তার মানে অন্ধকার হইলে শেড, যদি আমার কালারটা নর্মাল ভিজিবল মানে সহনীয় পর্যায়ে কালার হয়, অনেক বেশি আলোকিত না, মিডিয়াম রেঞ্জের কালার থাকে, তাহলে সেটা হবে কি? টোন। আর আমার কালারটা যদি হোয়াইটের দিকে চলে যায়, তাহলে হবে কি? টিন্ট। এই 3টা টার্ম, টিন্ট, টোন অ্যান্ড শেড। সেটা হচ্ছে অন্ধকার। বুঝতে পারছেন? তাহলে এটা পেলাম আমরা টিন্ট, অ্যাড হোয়াইট, যদি বলা হয় টোন, অ্যাড গ্রে, আর যদি বলা হয় শেড, অ্যাড ব্ল্যাক। মানে আমি কালো অ্যাড করতে থাকলে শেড অ্যাড হবে। দেখেন, এই টার্মগুলো আমাদের মনে থাকতে হবে। এই টার্মগুলো আমাদের কি থাকতে হবে? মনে থাকতে হবে। বিভিন্ন ডিজাইন আপনি নিজে করার সময় তো নিজের মতো করে নেবেন, কিন্তু যখন আপনি আরও শিখতে যাবেন, তখন আপনাকে এই টার্মগুলো ইউজ করা যায়। আমরা এখানে শেড বাড়ায় দেই, একটু শেড তৈরি করে অ্যাড করি, অথবা একটু টিন্ট অ্যাড করি, অথবা একটু
টোন অ্যাড করি, টোন চেঞ্জ করি, অথবা টিন্ট চেঞ্জ করি, অথবা শেড চেঞ্জ করি, ধরনের টার্ম চলে আসবে, তখন আপনি আকাশ থেকে পড়বেন। এই কারণে আমাদের টার্মগুলো ক্লিয়ার থাকতে হবে। মনে থাকবে? ওকে, এটা গেলো আমাদের বেসিকের মানে কালার সম্পর্কে ধারণা, যে আমরা কালারগুলোকে আইডেন্টিফাই কীভাবে করবো বা কীভাবে কালারগুলো ভেরিয়েশন তৈরি করতে পারি, সেই জিনিসগুলো গেল। এখন কোশ্চেন হচ্ছে যে আমি একটা ডিজাইনে যখন কালার ইউজ করব, একটা ডিজাইন তার একটা কালার দিয়ে সবসময় হবে না, একটা ডিজাইনের সাথে আরেকটা কালার মিক্স করা লাগে বা আরেকটা কালার ইউজ করা লাগে। আমি কোন কালারের সাথে কোন কালার ইউজ করব, ইচ্ছা মতো যে কোনো কালারের সাথে যে কোনো কালার কি করলে হয় না। দেখেন কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করলে জিনিসটা ভালো লাগবে বা কোন কালারের সাথে কোন কালার দিলে ভালো লাগবে, এটা কিন্তু আমরা সবাই বুঝি। আমরা বুঝি বিদায় পোশাক কেনার সময় কিন্তু হিসাব করেই কিনি না, যে আমার এই টাইপের শার্ট আছে, এটার সাথে এই টাইপের প্যান্ট যাবে, এই কালারের শার্ট আছে, এটার সাথে এটা যাবে, ওটা যাবে না, চিন্তা করি না? করি। ডিজাইনের ক্ষেত্রে যাতে আমরা সিমিলার চিন্তাটা করি, একই চিন্তাটা ডিজাইনের ক্ষেত্রেই করবেন। বুঝতে পারছেন? একই চিন্তাটা কি করতে হবে, ডিজাইনের ক্ষেত্রে আমাকে করতে হবে। এখন চিন্তা করার ক্ষেত্রে আমাদের কমন সেন্স কাজ যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ, কমন সেন্স কাজ করলে আমাদের রুলসের কোনো প্রয়োজন নাই। কিন্তু কমন সেন্স যদি কাজ না করে তখন আমাদের রুলসের প্রয়োজন আছে। তবে এটা মাথায় রাখবেন, প্রফেশনাল ডিজাইনাররা রুলস ফলো করেই কাজ করে, আর যাদের কমন সেন্স অনেক ভালো তারা নিজের মতো করে কাজ করলে রুলসটাই অটোমেটিক ফলো হয়ে যায়। কারণ এই রুলসটা বানানো হয় নাই, মানুষের জেনারেল সেন্স কিভাবে কাজ করে সেই সেন্স থেকে রুলসটা তৈরি হয়েছে। বুঝতে পারছেন? রুলসটা কিভাবে তৈরি হয়েছে? আগে ডিজাইন আসছে না আগে রুলস আসছে? আগে ডিজাইন আসছে, পরে রুলস তৈরি হয়েছে। আগে ভাষা আসছে, পরে ব্যাকরণ আসছে। ব্যাকরণ দিয়ে ভাষা তৈরি হয় নাই, ভাষা তৈরি হয়েছে, পরে ব্যাকরণ তৈরি হয়েছে। বুঝতে পারছেন? সো রুলসগুলো সবসময় পরেই আসছে। আগে মানুষ তৈরি করছে, পরে রুলস তৈরি করছে। রুলসকে আগে বানাইছে নাকি আগে রুলস বানায় মানুষ তৈরি করছে? না, আগে মানুষ তৈরি করছে, তারপরে রুলস তৈরি করছে। ঠিক আছে? সো আগে জিনিসটা তৈরি হয়েছে। এখন ডিজাইন আমরা যদি রুলসগুলো মেনটেন করি তাহলে আমাদের ডিজাইনগুলো ওই সিস্টেম অনুযায়ী চলবে। রুলস যদিও পরে তৈরি হয়েছে, রুলসটা যদি ফলো করি আমাদের লাইফটা সুন্দরভাবে চলবে। রুলস পরে তৈরি হয়েছে, আমরা যদি রুলস অনুযায়ী ডিজাইন করি আমাদের ডিজাইনটা ভালো হবে। বুঝতে পারছেন? সব জায়গায় কিন্তু দেখেন একই নীতি, সকল জায়গায় কি চলতেছে? একই নীতি চলতেছে। এখন এই রুলসগুলো কি কি? আমরা এখানে অনেকগুলো রুলস ফলো করি, যেমন হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? এই সবগুলো রুলস কিন্তু আমাদের কালার হুইলের সাথে রিলেটেড। সবগুলো রুলস কি কালার হুইলের সাথে রিলেটেড। আমার কালার হুইলের গোল, যদি এই মাথায় একটা কালার নেই, ঠিক তার উল্টো সাইডে যে কালারটা থাকবে এটাকে বলা হয় একটা কমপ্লিমেন্টারি। ঠিক আছে? আবার আমরা কালার ফরমেশনগুলো দিয়ে দেখলাম যে আমি পাশাপাশি দুইটা কালার নিয়ে মাঝখানে কালারটা কি হয়, ওই দুইটার মাঝামাঝি কালার। তার মানে এই কালারটাকে যদি দুই ভাগ করি আমার দুইটা কালার পাওয়া যাবে। ওই দুটো যোগ করলে যদি এটা হয় তাহলে এটাকে ভাগ করলে কি হবে? ওই দুইটা হবে। তার মানে এই পাশাপাশি দুইটা হচ্ছে যে একটার স্প্লিট, ভাগ। তো কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কি, যদি আমাদের কোনো একটা ডিজাইনের মধ্যে আমরা, হ্যাঁ আচ্ছা সেটা আসতেছি পরে, যদি আমরা কালার হুইলের মধ্যে অপোজিট সাইডের কালারগুলো ব্যবহার করে কম্বিনেশন করি, এটা মানবে, এটা মানাবে। এটা কি হবে? মানে অবশ্যই সেখানে আমার কালারের মধ্যে ওই যে ব্রাইটনেস মানে বাকি দুইটা এলিমেন্ট যেটা আপনার স্যাচুরেশন এবং ব্রাইটনেস যেটা আছে এই দুইটার ভ্যালু চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করা যাবে, ওটা আমি ব্যবহার করতে পারবো। বাট আমার অরিজিনাল কালার কাকে নেব? কমপ্লিমেন্টারি কালার। অরিজিনাল কালার কি? কমপ্লিমেন্টারি কালার যদি নেন তাহলে এটা মিলবে। সব ক্ষেত্রে কমপ্লিমেন্টারি কালার নিয়ে কাজ করার বিষয়টা এরকম না, বাট আমি দুইটা কালার নিয়ে যদি কাজ করি তাহলে আমি কমপ্লিমেন্টারিটা চিন্তা করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন এই দুইটা কিন্তু প্রফেশনাল ডিজাইন, সারা ওয়ার্ল্ড রেকগনাইজ ডিজাইন, এগুলো বিভিন্ন মুভি পোস্টার, ঠিক আছে, এবং সাকসেসফুল মুভি পোস্টার এগুলো। এবং সেখানে আমরা দেখতেছি কালার হুইলটা মেনটেন করছে কিনা, রুলসটা কমপ্লিমেন্টারি থিম মেনটেন করছে। এই দুটো কালারের মধ্যে এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে কমপ্লিমেন্টারি কালারে, দেখেন তো আমার এখানে কালারটা কি সম্পূর্ণ গ্রিন না? আরেকটা প্রাইমারি কালার যেটা দেখা যাচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কোনটা? পার্পল কালার। এবং আমরা যে কালার হুইলে যাই দুইটা একটা একটার অপোজিট কালার, মানে কমপ্লিমেন্টারি পজিশনে আছে। ড্রেসের মধ্যে এখানে একটা
ইয়ে ইউজ করা হয়েছে, বাট এটা খুবই মাইল্ড, এই কারণে এখানে আর রুলসের মধ্যে আমরা ইনক্লুড করি নাই। ঠিক আছে, আমার রুলসটা আসবে কোনগুলো দিয়ে, যেগুলো আমার অ্যাক্টিভ কালার। এখানের মধ্যে দেখেন কি কালার আমার এখানে, এটা কিন্তু অ্যাক্টিভ, ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আবার এই জিনিসগুলো কি অ্যাক্টিভ, কালার হুইলে যদি যাই দুইটা কালারকে কোথায় পাওয়া যায়, কমপ্লিমেন্টারি পজিশনে পাওয়া যাচ্ছে, মানে এখানে আমার কমপ্লিমেন্টারি রুলসটা ফলো করা হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই, এটা বাধ্যতামূলক মাথায় রাখতেই হবে। আপনি যে এখানে কালার ডাবল ক্লিক করে কালার পিক করতেছেন না, ওখানে যা দেখাচ্ছে পুরোটাই কালার হুইল। ঠিক আছে, আচ্ছা এখন বুঝবেন আস্তে আস্তে, আপনি যখন চিন্তা করতে থাকবেন কন্টিনিউয়াসলি এটা বুঝতে পারবেন। এখানে দেখেন স্পিড কমপ্লিমেন্টারি, মানে কি যে বললাম মাঝখানে কালারটা তার দুইটা মানে মাঝখানে কালারটার স্পিড হচ্ছে কি তার ডানে বামে দুইটা কালার। এখন আমি একটা কালার নিলাম, ঠিক তার অপোজিট কালারের দুই পাশে কালার যদি নেই, মানে তিনটা কালার যদি নেই, তখন আমি স্প্লিট কমপ্লিমেন্টারি নিতে পারি। এখানে একটা কালার আছে, আমি কালারটা নিলাম, এটা অপোজিট কালারকে ধরেন এটা, এটা দুই ভাগ করাকে এই দুইটা, সো এই দুইটা হচ্ছে যে এই কালারটার স্প্লিট। বুঝতে পারছেন? আমি যদি এখানে দেখাই, আমি নিলাম কালার এটা, এটা আমার মেইন কালার গ্রিনটা, তাই না? এই কালারের অপোজিটে দুইটা কালার কি আছে, এই অপোজিটের কালার কি পার্পল। পার্পলের দুই পাশে কালার কি, একটা হচ্ছে যে আমার ভায়োলেট ব্লু, আর একটা হচ্ছে কি রেড ভায়োলেট। ঠিক আছে, এই দুইটা কালার নিলাম, এটার সাথে আমি এই দুইটা কালারের কম্বিনেশন করলাম, তার মানে আমি স্প্লিট কমপ্লিমেন্টারি নিলাম। বুঝতে পারছেন? সো আমি তিনটা কালার নিয়ে যদি কাজ করি তাহলে আমি স্প্লিট কমপ্লিমেন্টারিটাকে কাউন্ট করতে পারি, বাট দিস ইজ নট দ্য অনলি ওয়ে। সিলভার কালার না তো, এটা এটা হচ্ছে আপনার এই কালারটার যে রেড ভায়োলেট, সরি ব্লু ভায়োলেট যেটা আছে ওটা লেস স্যাচুরেটেড। হ্যাঁ, ওই জন্য দেখতে আপনার কি কিসের মতো মনে হচ্ছে, মানে সিলভার টাইপের কালার মনে হচ্ছে। স্যাচুরেশন কম, স্যাচুরেশন কম হলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে কি আমার অ্যানালোগাস কালার। অ্যানালোগাস কালার মানে পাশাপাশি কালার, প্রতিবেশী। আমার এখান থেকে একটা কালার নেওয়া হচ্ছে, এই কালারের আশেপাশে কালারগুলো দিয়ে আমার পুরো থিমটা তৈরি। দেখেন রেড, তার আশেপাশে কালার কিন্তু এগুলোই ডানে বামে কালার। সো ডানে বামের কালারগুলো নিয়ে যখন আমরা কাজ করব, মানে পাশাপাশি কালার প্রতিবেশী কালার, তখন সেটা হবে কি অ্যানালোগাস কালার। আমরা এরকম অ্যানালোগাস থিমও ফলো করতে পারি। এটা মূলত বোঝা যাচ্ছে যে আমার এই টোটাল এই রেঞ্জের মধ্যে কালার দিয়ে আমার এই জিনিসটা তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন আমাদের কি মনোক্রোমেটিক কালার। ক্রোম বা ক্রোমা মানে হিউ, হিউ ক্রোম ক্রোমা এগুলো একই টার্ম, একই জিনিস। হিউ যে যাকে বোঝায় ক্রোম একই জিনিসকে বোঝায়, ক্রোমাটাও একই জিনিসকে বোঝায়। বুঝতে পারছেন? তো যখন একটা কালার দিয়ে আপনি পুরো ডিজাইনটা করবেন তখন এটাকে বলা হয় মনোক্রোমেটিক কালার, মানে একই ক্রোমের কালার। এখন এটার সাথে আপনার ওই যে টিন্ট টোন শেড এগুলোর ভেরিয়েশন তৈরি হবে। টিন্ট টোন শেড এটা প্রত্যেকটা কালারের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন? আমি মেন কালারটা কিনেছি ওই একটাই কিনেছি, এখানে ইয়েলো, মেন কালারটা কি ইয়েলো, ইয়েলোর সাথে আমি টিন্ট টোন শেড এগুলো যোগ করে বাকি কালারগুলো তৈরি করলাম। এখানে নিচ্ছি মেন কালারটা অরেঞ্জ, অরেঞ্জ কালারটা নিয়ে এর সাথে টিন্ট টোন শেড যোগ করে পুরো ডিজাইনটা তৈরি করা হয়েছে। সো যখন আপনি একই কালার দিয়ে পুরো ডিজাইন করবেন সেটাকে বলা হচ্ছে কি মনোক্রোমেটিক কালার। ঠিক আছে, এরপর আসেন ট্রায়াডিক কালার। এটা এক ধরনের কালার থিম, ওই যে স্প্লিট কমপ্লিমেন্টারি তিনটা কালার নিয়ে কাজ করছি। যদি স্প্লিট কমপ্লিমেন্টারির মধ্যে আপনি চাইলে ট্রায়াডিকটাও ইউজ করতে পারেন। ট্রায়াডিক মানে কি সমান দূরত্বে তিনটা কালার, যেমন প্রাইমারি কালারগুলো সমান দূরত্বে আছে, সো এটা ট্রায়াডিক। সেকেন্ডারি কালারগুলো সমান দূরত্বে আছে, এটাও কি ট্রায়াডিক। যখন আপনি সমান দূরত্বে তিনটা কালার নেবেন তখন সেটা কি হবে ট্রায়াডিক কালার হবে। বুঝতে পারছেন? এখানে দেখেন এই পুরো ডিজাইনটাতে এই তিনটা কালার ব্যবহার করা হচ্ছে। তিনটা কালারকে যদি আপনি চিন্তা করেন ট্রায়াডিক কালার, ব্লু, ব্লু এর এখানে ডার্কার ভার্সন মানে শেড ইউজ করা হয়েছে, এখানে রেডের শেড ইউজ করা হয়েছে, এখানে আমার ইয়েলোর শেড ইউজ করা হয়েছে। শেড এবং লেস স্যাচুরেটেড, শেড এবং লেস স্যাচুরেটেড। বুঝতে পারছেন?
তো এভাবে হচ্ছে যে আমাদের কালারের ভেরিয়েশনগুলো আমরা রুলস ফলো করে তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে কি টেট্রাডিক। আপনি ঘুমাচ্ছেন, লাইট অন করে এরপরে ঘুমাচ্ছেন, আপনি দেখলাম ঘুমাচ্ছেন, এই যে একটা মানে একটা তো মাছ ধরে ফেলছেন আপনি। কখনো কখনো বকের মাছ ধরা দেখছেন? দেখবেন সে এভাবে চাপে থাকে 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 টাস করে এমনি মেরে দেয়। তো এটা করছেন, তার মানে কি ঘুমাচ্ছেন? আপনি যদি অস্বীকার করেন তাহলে তো হবে না, ঘুমানো যাবে না। লাইট অন করে রাখছে ঘুম থেকে সজাগ রাখার জন্য সবাইকে। আচ্ছা, এরপর আসেন কি টেট্রাডিক। আমার যখন অনেকগুলো কালার লাগবে, অনেক কালার, দেখেন আপনি ডিজাইনের মধ্যে আনলিমিটেড কালার ইউজ করলে কিন্তু আবার ডিজাইন নষ্ট হবে। এই দুটো ডিজাইন দেখলে আপনার কাছে মনে হবে এখানে অনেক কালার ব্যবহার করা হয়েছে। খুঁজে দেখেন এই 4টা কালারের বাইরে একটা পাবেন না। বুঝতে পারছেন? আমরা অনেক কালারফুল প্রফেশনাল ডিজাইন দেখলেও ওখানে কখনোই আনলিমিটেড কালার ব্যবহার করা হয় না। অল টাইম ওখানে ওই লিমিটেড কালার 2টা 3টা 4টা সর্বোচ্চ, এর বেশি ব্যবহার করা হয় না। বুঝি নাই? ওই যে বললাম 2টা 3টা 4টা সর্বোচ্চ 4টা, এর বেশি ব্যবহার করা হয় না। এর বেশি সর্বোচ্চ 2টা অথবা 3টা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন এখানে আরো অনেক কথা আছে, সেগুলো আমরা আরো পরে আসবো। ঠিক আছে, আরো পরে আসবো। বাট আমরা এখানে জাস্ট কালার রুলটা দেখতেছি। যখন আমি অনেকগুলো কালার ইউজ করতে চাইবো তখন আমি কি চিন্তা করতে পারি? টেট্রাডিক। টেট্রাডিক মানে কি সমান দূরত্বে 4টা কালার। সমান দূরত্ব কি 4টা কালার। অনেকে আবার এটাকে বলে ডাবল কমপ্লিমেন্টারি বলা হয়। অনেকে আবার এটা কি বলতে পারে? ডাবল কমপ্লিমেন্টারি। আবার 4টা কালারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি ইউজ করা যায়। ওই যে স্প্লিট কমপ্লিমেন্টারির ডাবল, 2টা স্প্লিট ব্যবহার করা যায়। বুঝতে পারছেন? তো এরকম অনেকগুলো রুলস আছে, বাট আমরা এখানে যে 4টা বা 5টা রুলস দিলাম, এই 4-5টা রুলসই মোস্ট কমনলি ইউজ করা হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা কালার হুইলটাকে ভালো করে মনে রাখবো না? কয়টা কালার থাকে কালার হুইলে? কয়টা কালার থাকে? কালার হুইলে থাকে টোটাল 12টা। প্রাইমারিতে 3টা, সেকেন্ডারিতে 3টা, টারশিয়ারিতে 6টা। ঠিক আছে, এই 12টা কালার আমরা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। আপনি একটু বোঝার চেষ্টা করলে মুখস্থ রাখা লাগবে না, এমনিতে আপনি বুঝে যাবেন যে কোনটা সেকেন্ডারি, কোনটা প্রাইমারি আর কোনটা টারশিয়ারি। বুঝতে পারছেন? একটু ভালো করে অবজারভেশন পাওয়ার দেন, অবজার্ভ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কালারের এই বিষয়গুলো কি বুঝলাম? এগুলো মনে রাখাটা খুবই জরুরি। প্রতিদিন আপনাদের মাথায় থাকতে হবে এই জিনিসগুলো। প্রতিদিন কি থাকতে হবে? মাথায় থাকতে হবে। এগুলো ইগনোর করা যাবে না। ইগনোর করছেন বা এগুলো আপনি ভুলে গেছেন তাহলে দেখবেন ডিজাইন করতে গেলে কালার চয়েসে অনেক সমস্যা করবে, বা আপনি এলিমেন্টগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা করবে, অনেক ধরনের ঝামেলা করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমরা এবার আসি যে সিস্টেমগত বিষয়। ওই যে আরও কিছু বিষয় খেয়াল করব। সিস্টেমগত বিষয়গুলোকে আমরা বলছি কি? আমরা বলবো বেসিক প্রিন্সিপাল। বলেন। হ্যাঁ, না এটা নিয়ে আর আপনার লেন্দি করতে পারবো না। এটা আমি খুব 15 মিনিট 20 মিনিট লাগবে সর্বোচ্চ। হ্যাঁ, নামাজের সময় গেছে, নামাজ পড়ে আসবে, অসুবিধা নাই। না, হবে না। আসেন আমরা বেসিক প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করি, একদম আপনাদেরকে বুঝার মতো করে সহজভাবে বলে দেব। ঠিক আছে, একেবারে ইজিয়েস্ট ওয়েতে বলবো। তো প্রিন্সিপালগুলোকে আমরা কি বলছি? যে জিনিসগুলো দেখা যায় না, সরি জাস্ট আপনি একটা সিস্টেম, একটা বোঝার জিনিস, এটা টোটালি একটা কি সিস্টেম। জিনিসটা কি? যেমন ধরেন আমরা এলিমেন্ট সম্পর্কে জানলাম, একটা শেপ সম্পর্কে জানলাম, আমরা কালার সম্পর্কে জানলাম, আমরা টেক্সচার সম্পর্কে জানলাম। এখন যেটা আমি ব্যবহার করব, কোনটা কতটুকু অ্যামাউন্টে ব্যবহার করব, কোনটাকে ছোট করব, কোনটাকে বড় করব, কোনটাকে কোথায় বসাবো, কোনটাকে কিভাবে বসাবো, আমি জানলাম এই জিনিসগুলো, কিন্তু কিভাবে বসাবো এটা একটা কোশ্চেন না? এই জিনিসটাই কন্ট্রোল করে এই অবস্থাগত জিনিসগুলো, এটাকে আমরা বলি কি? প্রিন্সিপাল। এখন শুধু এলিমেন্ট জানলে কি হবে? না, আমার বসানোর উপায়গুলো তো জানতে হবে, সেটার জন্য এটা। তো প্রিন্সিপাল হিসেবে আমরা কয়টা বলি? আমরা এখানে বলি 7টা প্রিন্সিপাল। এখানে নামগুলো যেভাবে দেওয়া আছে, এটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্স না, এটা মনে রাখবেন। নামগুলো দেওয়া আছে, জাস্ট নামগুলো মনে রাখবেন। কি কি এখানে আছে? ব্যালেন্স, কন্ট্রাস্ট, হায়ারার্কি, এমফাসাইজ, রিপিটেশন, অ্যালাইনমেন্ট অ্যান্ড
কম্পোজিশন। কয়টা জিনিস? 7টা জিনিস। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে যে সিকোয়েন্স দেওয়া আছে আমাদের, আমি একটা ভিন্ন সিকোয়েন্সে বলবো আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট ইন্টারপ্রেটটা কীভাবে করবেন দেখেন। আপনি যখন একটা ডিজাইন চিন্তা করবেন, ডিজাইন চিন্তা করতে গেলে ডিজাইনের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, তাই না? প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে চিন্তা করতে হবে। তো চিন্তা করতে যে আপনি খেয়াল করবেন যে যেমন বিজনেস কার্ডে যখন করতেছেন সবগুলো এলিমেন্ট অ্যাট এ টাইম আপনার নজরে পড়তেছে না। আপনি যখন এই বিজনেস কার্ড নিয়ে পড়তেছেন সার্টেন জিনিস আগে পড়তেছেন, কিছু জিনিস পরে পড়তেছেন, বা কিছু জিনিস আগে খেয়াল করতেছেন, কিছু জিনিস পরে খেয়াল করতেছেন। এই যে আপনি একটা জিনিস আগে একটা জিনিস পরে খেয়াল করতেছেন, এই বিষয়টাকে বলা হয় ডিজাইন হায়ারার্কি। ডিজাইন হায়ারার্কি, এই যে হায়ারার্কি, বুঝতে পারছেন? তাহলে আমরা যে জিনিসগুলোর মাধ্যমে বা যে বিষয়টা একটা ডিজাইনের মধ্যে কোন বিষয়টা আগে চোখে পড়বে, কোনটা পরে চোখে পড়বে, কোনটা মানুষ আগে পড়বে, কোনটা পরে পড়বে, কোনটা আগে দেখবে, কোনটা পরে দেখবে, মানে আগে পিছের যে বিষয়টা, এটা যে জিনিসটা নিয়ন্ত্রণ করে ওই সিস্টেমটাকে বলা হয় কি? হায়ারার্কি। এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসটা থাকা লাগবে, কারণ কারো না কাউকে সামনে উপস্থাপন করতেই হবে, কাউকে না কাউকে আমাকে পরে নিতে হবে। আমরা যখন আপনাদেরকে সবার রোল নাম্বার কল করি তখন 1 নাম্বার তো একটা আসবেই, নাকি 1 নাম্বারে সবাইকে রাখতে পারবো না? 1 নাম্বারে একজনই থাকতে পারবে, এবং ডিজাইনের মধ্যে আমরা এই জিনিসটা ফলো করতে হবে, ঠিক আছে? কারণ হায়ারের কোনটা আগে আনবেন কোনটা পরে আনবেন এটা নির্ধারণ করবে কে? ডিজাইনার। আপনি চিন্তা করবেন কোনটাকে আগে আনবেন কোনটাকে পরে আনবেন। এবার দেখেন আপনি যখন বিজনেস কার্ড ট্রেসিং করতেছেন, দেখেন কোন জিনিসটাকে আপনি আগে দেখতেছেন বা কোনটাকে আগে পড়তেছেন। আপনি ভালো করে খেয়াল করেন, একটা ডিজাইন যখন বিজনেস কার্ড হাতে নিচ্ছেন কোনটা আগে পড়তেছেন? কোন কোন ক্ষেত্রে আপনার লোগোটা আগে চোখে পড়তেছে, কোন কোন ক্ষেত্রে তার নামটা আগে চোখে পড়তেছে, ঠিক আছে? আবার কোন কোন ক্ষেত্রে দেখবেন ছবিটা আগে চোখে পড়তেছে। এখন খেয়াল করেন তাহলে কোন এটা যে আগে চোখে পড়তেছে, কেন চোখে পড়তেছে? দেখবেন ওটা বড় করে দেওয়া আছে, এটাকে এমন ভাবে হাইলাইট করে দেওয়া আছে আপনার চোখে এটাই আগে পড়তেছে, ঠিক আছে? সো আমাকে নির্ধারণ করতে হবে যে এই জিনিসটা আমার আগে দেখাইতে হবে, সো ওই জিনিসটাকে আপনি ওভাবে হাইলাইট করবেন, ওই জিনিসটাকে ওভাবে উপস্থাপন করবেন। তাহলে সাইজের দিক থেকে এটাকে যেটা আগে থাকবে সেটাকে বড় থাকবে, যেটা পরে থাকবে সেটা ছোট থাকবে, বুঝতে পারছেন? এই জিনিসটা মেনটেন করা এটাকে বলা হয় ডিজাইন হায়ারার্কি। সো এখন যখন বিজনেস কার্ডগুলো ট্রেসিং করবেন এটা খেয়াল করবেন যে হায়ারার্কিটা কীভাবে ফলো করা হচ্ছে, কালার চেঞ্জ করে করা হচ্ছে না, সাইজ চেঞ্জ করে করা হচ্ছে নাকি অন্য কোনো কিছু, কি কি চেঞ্জেস করে এই হায়ারার্কিগুলো মেনটেন করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করতে হবে, মনে থাকবে। সেকেন্ড যেটা প্রয়োজন, এই যে আমরা আগে পরে করতেছি, আগে পরের মধ্যে যে জিনিসটাকে সবার আগে দেখা যাচ্ছে, কেন এটাকে সবার আগে দেখা যাচ্ছে? কারণ এটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে। এই যে যে জিনিসটাকে আমি সবচেয়ে বেশি হাইলাইট করতেছি এটাকে আমরা বলতেছি এমফেসাইজ। হায়ারার্কি চেইনের মধ্যে সবার উপরে যেটা থাকবে, মানে যাকে সবার আগে দেখা যাবে, যাকে সবার আগে আপনি চিন্তা করবেন, সেটা কি? এমফেসাইজড, মানে ওটাকে আমরা সবচেয়ে বেশি হাইলাইট করতেছি। সো আমাদের এখানে প্রতিবদ্ধ বিষয় কি? আমাদের ডিজাইনের মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে, এমন একটা বিষয় থাকবে, এমন একটা বস্তু থাকবে যেটাকে আমরা সবচেয়ে বেশি হাইলাইট করব, কারণ ওই জিনিসটা সবার আগে চোখে পড়বে। সো আমি হাইলাইট করবো বেসিক্যালি কাকে? আমি চাচ্ছি এই ডিজাইনের মধ্যে এই জিনিসটা সবার আগে দেখানোর জন্য, সো ওইটাকে আমি সবচেয়ে বেশি হাইলাইট করবো বা এমফাসাইজ করব। একটা এলিমেন্ট থাকতে হবে যেটা এমফাসাইজ করা, এবং এখানে মাথায় রাখতে হবে এটার সমান আর অন্য কিছু হইতে পারবে না। কারণ আপনি দুইটা জিনিসকে যদি সমানভাবে করে দেন তাহলে মানুষ এটা দেখবে না ওটা দেখবে, কনফিউজড হয়ে যাবে। এই কনফিউশন দূর করার জন্য হাইলাইট হতে পারবে কয়টা? মাত্র একটা বিষয়। সো এমফাসাইজ হবে কয়টা বিষয়? একটা বিষয়। ক্লিয়ার? এবার এমফাসাইজ করলেন, হায়ারার্কি ফলো করলেন, ঠিক আছে। এই জিনিসগুলো তো সুন্দর করে সাজাতে হবে না? সাজানোর জন্য আপনার কাজ করবে অ্যালাইনমেন্টগুলো। কি কাজ করবে? অ্যালাইনমেন্ট মানে কি? যেমন ধরেন সিমিলার এলিমেন্টগুলোকে আমরা একসাথে রাখতেছি, দেখতেছেন না? কন্ট্যাক্টগুলোকে আমরা একসাথে অ্যারেঞ্জ করতেছি, আইকন সবগুলো এক সিরিয়ালে রাখতেছি, ওটা সবগুলো এক সিরিয়ালে রাখতেছি, এটাকে ডান সাইডে রাখতে ডান সাইড, এটা বাম সাইডে রাখতে এটা বাম সাইডে, এগুলোকে বলা হচ্ছে কি? অ্যালাইনমেন্ট। একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট, যেমন বিজনেস কার্ড যখন গত ক্লাসে ট্রেসিং করছি যে ওই নামের সাথে নিচের আইকনগুলোকে আমি এক লাইন বরাবর রাখছি না,
এই জিনিসগুলো যদি আপনি ফলো না করেন আপনার ডিজাইনটা সুন্দর হবে না। প্রত্যেকটা ডিজাইনে, কোনো ডিজাইন এমন পাবেন না আপনি যেখানে অ্যালাইনমেন্টগুলো ফলো করা হয় নাই, একটার সাথে আরেকটাকে রিলেট করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? খেয়াল করবেন আপনি যখন করবেন, ট্রেসিং করবেন, তখন দেখবেন যে কার সাথে কাকে কিভাবে সাজানো হচ্ছে। অ্যালাইনমেন্ট মানে কি? সাজানো। অ্যালাইনমেন্ট মানে কি? সাজানো। সাজানোটা কিভাবে করা হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, অ্যালাইনমেন্ট করতে যায়, অ্যালাইনমেন্টের এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা ব্যবহারে প্র্যাকটিক্যালি দেখছি। সো এখানে আমি এগুলো আলোচনা করতেছি না। আমরা অ্যালাইনমেন্ট নিয়ে ডিটেইলে আলোচনা হয়েছে না? হয়েছে। ওকে, এরপরে ধরেন আমাদের আসবে রিপিটেশন। আমরা যখন শেপগুলো ইউজ করতেছি বিভিন্ন এলিমেন্ট, রিপিটেশন শব্দের অর্থ কি? পুনরাবৃত্তি। রিপিটেশন অর্থ কি? পুনরাবৃত্তি। একটা এলিমেন্ট আপনি শুধু একবারই রাখবেন না। দেখেন আমরা যখন বিজনেস কার্ডে ট্রেসিং করতেছি, একটা শেপ দিয়ে কি বাকি সবগুলো শেপ তৈরি করা হচ্ছে না? রিপিটেশন হচ্ছে না? রিপিটেশন হচ্ছে। একই জিনিসটা আমরা বারবার ইউজ করতেছি, ঠিক আছে? এই জিনিসটা কেন? যখন আপনি রিপিটেশন ফলো করবেন তখন আপনার ডিজাইনটা কনসিস্টেন্ট হবে। নাম্বার ওয়ান, ডিজাইনটা কি হবে? কনসিস্টেন্ট হবে। ডিজাইনের মধ্যে একটা সুন্দর মিল থাকবে, একটা হারমোনি তৈরি হবে। ডিজাইনের মধ্যে সুন্দর একটা মিল থাকবে, এবার একটা কি তৈরি হবে? হারমোনি তৈরি হবে। সেই জন্য রিপিটেশনটা প্রয়োজন। এই রিপিটেশনটা বারংবারের ব্যবহার বা পুনরাবৃত্তিটা কয়েকটা ওয়েতে হইতে পারে। যেমন আমি একটা জিনিসকে রিপিট করলাম, রিমোট, এটা রিমোট, এটা রিমোট, দুটোকে দেখতে একরকম। আমি রিমোটকে রিপিট করলাম, বাট দে আর নট দ্য সেম। মানে তারা একই সাইজে, একই ওরিয়েন্টেশনে, একই অ্যাঙ্গেলে নাও থাকতে পারে, বাট আমি জিনিসটা একই ব্যবহার করছি। অ্যাঙ্গেল ভিন্ন হতে পারে, সাইজ ভিন্ন হতে পারে, কালার ভিন্ন হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক রিপিটেশন। মানে এটা কোনো নির্দিষ্ট সিস্টেম ফলো করে নাই, জাস্ট রিপিট হয়েছে, জাস্ট রিপিট হয়েছে। আরেকটা রিপিটেশন হতে পারে একই জিনিস ফলো করা, কিন্তু এটা গ্রাজুয়ালি চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন এখানে সবগুলো কি সার্কেল না? প্রথমটা ছোট, তারপরটা আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়। এই যে একটা সিস্টেম বা গ্রাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি রিদম। এটা আমরা কি বলতে পারি? রিদম। রিদমটা শেপের ক্ষেত্রে ফলো হতে পারে, সাইজের ক্ষেত্রে ফলো হতে পারে। যেমন ধরুন আপনার একটা এলিমেন্ট ছোট, তারপরটা একটা নির্দিষ্ট হারে বড় হয়েছে, তারপরটা একটা নির্দিষ্ট হারে বড় হয়েছে, তারপরটা একটা নির্দিষ্ট হারে বড় হয়েছে। এটা একটা রিদম। আপনি যখন হায়ারার্কি ফলো করতে যাবেন আপনাকে রিদম ফলো করা লাগবে। হায়ারার্কি মেনটেন করতে গেলে কি করা লাগবে? রিদম মেনটেন করা লাগবে। হায়ারার্কি ফলো করতে গেলে আপনাকে অ্যালাইনমেন্ট মেনটেন করা লাগবে। হায়ারার্কি ফলো করতে গেলে আপনাকে এমফেসাইজ মেনটেন করা লাগবে। এবার বলছেন হায়ারার্কিটা কেন আমি আগে বলছি? কারণ ওটার সাথে রিলেটেড বাকি সবগুলোই। এখানে অ্যাকচুয়ালি একটার সাথে একটা রিলেটেড, প্রত্যেকটার সাথে রিলেটেড। তাহলে আমরা দুই ধরনের রিপিটেশন পেলাম, একটা হচ্ছে র্যান্ডম রিপিটেশন, আর একটা হচ্ছে একটা সিস্টেম মেনটেন করে রিপিটেশন করা। বুঝি নাই? অ্যাসিমেট্রিক মানে জাস্ট রিপিট হয়েছে, একটা জিনিস বারবার আসতে, এখন বিভিন্ন ওয়েতে আসতে পারে, সে ছোট বড়। যেমন ধরেন এই যে এখানে চেয়ারের পেছনে সবগুলো কি ত্রিভুজ না? ট্রায়াঙ্গেলটা রিপিট হয়েছে, কিন্তু দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। বুঝতে পারছেন? আপনি এখানে জাস্ট রিপিটেশন বলতে পারবেন। এখানকার রিপিটেশন হয়েছে যে ছাদের যে সিলিংগুলো আছে, একই জিনিস, যেমন টাইলসের ডিজাইন, একই জিনিস একইভাবে বারবার আসে। একই জিনিস যখন একইভাবে বারবার আসবে তখন সেটা আরেকটা ভিন্ন টাইপের রিপিটেশন হচ্ছে, ওটাকে আমরা বলবো প্যাটার্ন। আমরা প্যাটার্ন তৈরি করছি বলছি না ওখানে? একই জিনিস যখন একইভাবে বারবার আসবে তখন আমরা সেটাকে কি বলবো? প্যাটার্ন বলবো। সো রিপিটেশনের একটা হচ্ছে র্যান্ডম, একটা হচ্ছে আমাদের রিদমিক, আরেকটা হচ্ছে কি প্যাটার্ন। একই জিনিস একইভাবে বারবার আসা। ক্লিয়ার? এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ব্যালেন্স। গুড, চলো নামাজ পড়ে আসি, নামাজের পর আমরা ব্যালেন্স এবং লাস্ট কম্পোজিশন নিয়ে কথা বলবো। শেষ আমাদের আলোচনা প্রায়। আমরা বলতেছিলাম কি রিপিটেশন বা প্যাটার্ন এগুলো কি করে? আমার হায়ারার্কি তৈরি করার কাজ করে, বা কোনটা ব্যাকগ্রাউন্ডে যাবে, কোনটা অ্যাক্টিভ থাকবে, কোনটা ইনঅ্যাক্টিভ থাকবে, সেই জিনিসগুলো ডিফাইন করার ক্ষেত্রে এটা কাজ করতে পারে। এরকম অনেকগুলো ক্ষেত্রে, মানে এটাকে মাল্টিপারপাস ইউজ আছে এগুলোর। এখন এগুলো আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে বের করবো আস্তে আস্তে। যখন ডিজাইন ট্রেসিং করতেছি, ট্রেসিং করাকালীন সময় এগুলো খেয়াল করতে হবে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। হায়ারার্কি তৈরি করার জন্য আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা কি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি জিনিস? যে একটা এলিমেন্টের তুলনায় আরেকটা এলিমেন্ট কতটুকু ভিজিবল, অথবা আমার কত ক্লিয়ারলি কোনো একটা বিষয়কে
দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, চেনা যাচ্ছে, তাকে বলা হয় কন্ট্রাস্ট। যেটাকে যত বেশি বা যত তাড়াতাড়ি বা যত ক্লিয়ারলি বোঝা যাবে সেটার কন্ট্রাস্ট তত বেশি। তাহলে আপনি কোনটাকে কন্ট্রাস্ট বেশি করবেন? যে এলিমেন্টটা বেশি হাইলাইট করা লাগবে তাকে বেশি কন্ট্রাস্ট করবেন, যেটা বেশি হাইলাইট করা দরকার নাই আর একটু কম করবেন সেটাকে আপনি কম কন্ট্রাস্ট করবেন। কন্ট্রাস্টটা অনেকভাবে তৈরি করা যায়। কালারের ডিফারেন্স দিয়ে আপনি কন্ট্রাস্ট তৈরি করতে পারবেন। লাইট ইন্টেন্স লাইট, বেশি কালার কম কালার দিয়ে আপনি কন্ট্রাস্ট তৈরি করতে পারবেন। বড় সাইজ ছোট সাইজ দিয়ে আপনি কন্ট্রাস্ট তৈরি করতে পারবেন। একটা ক্লিয়ার দেখা যায়, একটা ঝাপসা দেখা যায়, এটা দিয়ে আপনি কন্ট্রাস্ট তৈরি করতে পারবেন। নানা ওয়েতে কন্ট্রাস্টটা তৈরি করা যায়। এখন আমরা ডিজাইনে যখন করতেছি তখন দেখবেন যে কোনটাকে বেশি ভিজিবল করা দেখা যাচ্ছে, কোনটা কম দেখা যাচ্ছে। যেটা বেশি দেখা যাচ্ছে কিভাবে বেশি, কী কারণে বেশি দেখা যাচ্ছে? সাইজের কারণে, না কালারের কারণে, নাকি অন্য কোনো কারণে? বুঝতে পারছেন? কন্ট্রাস্ট বিবেচনা করার জন্য কি করতে হবে? আপনি যেটাকে কন্ট্রাস্ট, যেটার কন্ট্রাস্ট চিন্তা করতেছেন সেটা এবং তার আশেপাশের জিনিস বা তার সামনে পেছনের জিনিসের সাথে তাকে কম্পেয়ার করতে হবে। কন্ট্রাস্ট দেখার জন্য কি করতে হবে? কম্প্যারিজন দরকার। একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন যখন করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কন্ট্রাস্টটা কীভাবে তৈরি হচ্ছে। ক্লিয়ার? ওকে। দেন 6 নম্বরে যেটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ব্যালেন্স। কি চিন্তা করতে হবে? ব্যালেন্স। ব্যালেন্সের শব্দের অর্থ কি? বাংলা অর্থ কি? ভারসাম্য। আমাদের একটা ডিজাইনের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর মধ্যে আমাকে কি করতে হবে? ভারসাম্য তৈরি করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে। একটা সমভাব। দেখেন ব্যালেন্সটা অনেক রকমের হয়। ব্যালেন্সটা 3 রকমের বেসিক্যালি। কয় রকম? 3 রকম। একটা হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স, একটা অ্যাসিমেট্রিক ব্যালেন্স আর একটা রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হচ্ছে যে একটা ডিজাইনকে যদি আপনি 2 ভাগ করেন, ডানে যা আছে বামতায় আছে, বা যে কোনো অংশ দিয়ে আপনি যদি 2 ভাগ করেন 2 সাইডে সমান সমান পাওয়া যাচ্ছে, তখন এটা হচ্ছে কি? সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্সের সুবিধা আছে আবার অসুবিধা আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এটা ডিজাইন তৈরি করাটা অনেক সহজ। সার্টেন টাইপের ডিজাইন করার জন্য আমাদের সিমেট্রিক্যাল ব্যালেন্স প্রয়োজন, ওটা করতেই হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, সিমেট্রিক্যাল ব্যালেন্স করে ফেললে আমার ডিজাইনটা বোরিং হয়ে যায়। আপনি যখন অনেকগুলো ক্ষেত্রে সিমেট্রিক্যাল ব্যালেন্স দিয়ে কাজ করবেন তখন ডিজাইনটা কি হবে? বোরিং হয়ে যাবে, এর প্রতি একটা ইন্টারেস্ট থাকবে না আর। ঠিক আছে? সো তখন আমাদেরকে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে যাইতে হবে। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স মানে কি? অসম জিনিস দিয়ে ব্যালেন্স তৈরি করা। সিমেট্রিক্যাল ব্যালেন্স তৈরি করা খুবই সহজ। যেমন ডানে যা আছে বামেও তা আছে, একটা তৈরি করলাম, উল্টাই দিলাম, ব্যাস আরেকটা তৈরি হয়ে গেল, সিমেট্রিক্যাল ব্যালেন্স। আবার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে অসম জিনিস দিয়ে তৈরি। যেমন এটা সিমেট্রিক্যাল ব্যালেন্সের একটা উদাহরণ, এই ডিজাইনটা। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সকে অসম জিনিস দিয়ে ব্যালেন্স তৈরি করে। দেখেন আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা দুটা এক সাইডে দেওয়া আছে, আমার বড় একটা এক সাইডে ছোট দেওয়া আছে, এটা সমান হবে? হ্যাঁ, যারা ফিজিক্স বা ম্যাথমেটিক্স পড়ছেন, বলবিদ্যার সূত্র যেগুলো আছে এগুলো এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে? ধরেন আপনি শিশু পার্কে গেলেন, আসে না যে 2 সাইডে বসার মতো একটা জায়গা, একজন বিশাল মোটা সোটা মানুষ, একজন চিকন চাকন মানুষ, 2 সাইডে বসলে চিকন মানুষ যে সেটা সবসময় উপরে থাকবে। এখন এদের মধ্যে ব্যালেন্স করা যাবে? যাবে। এদের মধ্যে ব্যালেন্স করতে গেলে এক সাইডে যদি মোটা মানুষ থাকে, অপর সাইডে চিকন মানুষ 2-3 জন বসায় দেন। যে কোনো ভাবে বসায় দেন, দরকার প্রয়োজন ওখানে আরেকটা কাঠ বসেন, এরপরে কাঠের উপরে বসেন। ঠিক আছে না? তাও তো ব্যালেন্স হবে। তার মানে আপনি সংখ্যা দিয়ে কি করতে পারতেছেন? ব্যালেন্স করতে পারতেছেন। ঠিক আছে? তবে আমাদের ডিজাইনে আমরা সংখ্যা দিয়ে যেমন ব্যালেন্স করব, শুধু সংখ্যা দিয়ে সবসময় ব্যালেন্স হবে না, পজিশন দিয়েও ব্যালেন্স করতে হবে। আপনার কাছে মানুষ আছে 2 জন, আপনি একজন মোটা একজন চিকন, এখানের মধ্যে যদি ব্যালেন্স করতে হয় তখন হচ্ছে যে মোটা মানুষটা যদি একটু সামনের দিকে আগায় বসে, তাহলে দেখবেন ব্যালেন্স হয়ে গেছে, এখানের মতো আর কি। এখানে ওইটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, ওই যে ত্রিভুজের এটা। আর যখন আমি মোটাটাকে বড়টাকে সামনে দিলাম, মানে কম দূরত্বে দিলাম, এটা কিন্তু ওই ছোটটা দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিজাইনের ছোট বড় জিনিস দিয়ে ব্যালেন্স করা লাগবে। তখন আমাদেরকে পজিশন দিয়ে ব্যালেন্স করতে হবে। কি দিয়ে? পজিশন দিয়ে। জিনিসটা একদম সহজভাবে চিন্তা করেন। ধরে নেন এটা একটা ভেলা। ভেলা চিনেন? কলা গাছ দিয়ে বানানো হয়, পানির মধ্যে ভাসে। ঠিক আছে? এটা একটা ভেলা।
এই ভেলার মধ্যে আপনি দুইজন মানুষ উঠলেন, একজন আকারে অনেক মোটা, একজন আকারে চিকন, দুইজনকে দুই মাথায় দাঁড় করে দেন, তাহলে ভেলাটা কাত হয়ে যাবে না? কাত হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন এটাকে কাকে কোন জায়গায় দাঁড় করাইলে আমার এই ভেলাটা কাত হবে না, একদম সমানভাবে থাকবে। যদি আপনি এই ফিলিংসটা তৈরি করতে পারেন, এই জিনিসটা যদি ভালো করে করতে পারেন, তাহলে ডিজাইনের ক্ষেত্রে ব্যালেন্স করা আপনার জন্য আমি মনে করি সহজ হবে। কারণ অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বোঝানোর জন্য নির্দিষ্ট কোনো সিস্টেম নাই, এটা যারটা তাকেই বুঝতে হবে। সো আপনাদেরকে আইডিয়াটা দেওয়ার জন্য আমি ভেলার উদাহরণ দিলাম, যে আপনি যদি ভেলাটা চিন্তা করতে পারেন যে পানিতে ভেলা কখন ডুববে না। এখন আপনি যদি 10 জন মানুষ দেওয়া আছে, 10 জন মানুষকে যদি অসমভাবে ব্যবস্থাপনা করেন, যে এদিকে থাকবে 2 জন, এদিকে থাকবে 8 জন, তাহলে কিভাবে সাজাইলে, কিভাবে এদেরকে দাঁড় করাইলে ভেলাটা ডুববে না? ভাবেন, ডিজাইনের ক্ষেত্রে আপনি সেমভাবে করবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আমরা ব্যালেন্সটা কিভাবে চিন্তা করতে হবে? আপনি বুঝার জন্য, এটা হচ্ছে আপনার সেন্সের বিষয়। আর যদি আমি বুঝার জন্য সহজ কোনো উপায় যদি আপনাকে দিয়ে থাকি উপকরণ, সেটা কি? ভেলা চিন্তা করবেন। যদি কল্পনা করতে যদি না পারেন, তাহলে কি চিন্তা করবেন? ভেলা। এখন স্যার আমার তো এরকম বড় ছোট দিয়ে তো সবসময় হবে না, কালার দিয়ে আমি কিভাবে করব? আমার কালার দিলাম একটা রেড, একটা দিলাম ব্লু, তাহলে এখানে ব্যালেন্স কিভাবে করব? তখন আপনাকে ওই কালারটার ভলিউম দিয়ে চিন্তা করতে হবে, কালারটা কত পরিমাণ আছে সেই ভলিউমটাকে একটা ওয়েট হিসেবে চিন্তা করবেন, ওই কালারটা একটা ওয়েট হিসেবে চিন্তা করবেন। অথবা যখন দেখবেন যে সবগুলো একই টাইপের কালার না, কোনোটার একটু লাইট মানে উজ্জ্বল টাইপের কালার, কোনোটা একটু ডার্কার কালার, তাহলে ডার্কটা একটু ভারী হবে, উজ্জ্বলটা একটু হালকা হবে। বুঝতে পারছেন? মানে আপনাকে কোনো না কোনো ওয়েতে এলিমেন্টগুলোকে একটা ওয়েট হিসেবে চিন্তা করতে হবে, ওজন হিসেবে চিন্তা করতে হবে, দেন আপনি ইজিলি ব্যালেন্সটা খুঁজে বের করতে পারবেন। বুঝা গেছে? এটা গেল আমাদের অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরপরে আসেন আমাদের, যেমন এখানে হাতের ছবি দিয়ে করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্সটা কি? রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে যেটা মাঝখান থেকে চতুর্দিকে সমান থাকবে, অলটা এই যে কোনো অ্যাঙ্গেলে যান সমান সমান পাবেন, এটা হচ্ছে কি রেডিয়াল ব্যালেন্স। যেমন ওই যে আমরা গড়িটা করছিলাম কন্ট্রোল ডি দিয়ে, ওটা কি রেডিয়াল ব্যালেন্স, যেদিকে যান একই জিনিস পাচ্ছেন সমান দূরত্বে, তাই না? এই কারণে ওটা হচ্ছে কি রেডিয়াল ব্যালেন্স। তো এরকম আমরা রেডিয়াল ব্যালেন্স দিয়ে অনেক ডিজাইন করব। সেকেন্ড পার্টে গেলে সেন্টার থেকে চতুর্দিকে সমান গোল সার্কুলার অ্যারেঞ্জমেন্টে যে ব্যালেন্সটা তৈরি হবে সেটা কি রেডিয়াল ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা এই ডিজাইনগুলো শিখবো সেকেন্ড পার্টে গেলে, এই ডিজাইনগুলো সেকেন্ড পার্টে গেলে শেখানো হবে। বুঝতে পারছেন? এটা তো ইজি আছে, আরও জটিল জটিল ডিজাইন করা শিখবেন ওখানে। তাহলে আমরা কন্ট্রাস্টও শিখলাম, ব্যালেন্স 6টা আমাদের শেষ। প্রথমটা কি দেখলাম? হায়ারার্কি। সেকেন্ডটা কি দেখলাম? এমফাসাইজ। থার্ডটা কি দেখলাম? অ্যালাইনমেন্ট। 4 নাম্বারটা কি আমাদের ছিল? টেক্সচার, সরি রিপিটেশন। 5 নাম্বারটা কি ছিল? কন্ট্রাস্ট। 6 নাম্বারটা কি? ব্যালেন্স দেখলাম। এখন 7 নাম্বার হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশনটা আমি একদম সহজভাবে বুঝিয়ে দেই। কম্পোজিশনটা কি জিনিস? কম্পোজিশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের চূড়ান্ত অবস্থান, চূড়ান্ত যে রূপ তাকে বলা হয় কি কম্পোজিশন। যেমন ধরেন এই পুরো রুমটাকে আমরা কি বলি? ক্লাসরুম। কেন ক্লাসরুম বলা হচ্ছে? এখানে চেয়ার টেবিল চেয়ার আছে, টিচার ডেস্ক আছে, বোর্ড আছে অথবা প্রজেক্টর আছে, পুরো সেটআপটা দেখলে যে কেউ বলবে কি এটা একটা ক্লাসরুম, ঠিক আছে না? আচ্ছা, ধরেন এই পিলারের এই সাইড দিয়ে আমরা একটা পার্টিশন করে ফেললাম এই রুমের, এখানে পেছনের অংশটাকে কেউ কি ক্লাসরুম বলবে? আর কেন বলবে না? সেই তো আমার চেয়ার টেবিল সবই আছে ওখানে, এগুলো কোনোটাই সাজানো গোছানো বসানো নাই, একই জিনিস। আবার এই রুমটার জিনিসপত্রকে আমরা যদি না থাকি তাও ক্লাসরুম বলবো, আমরা থাকলে এটা অ্যাক্টিভ ক্লাসরুম, আমরা যদি না থাকি এমটি স্পেস, মানে হোয়াইট স্পেস, ঠিক আছে? এখানে চেয়ার টেবিলগুলো সব যদি উল্টাপাল্টা করে রাখি, এলো পাথারি নিজের ইচ্ছা মতো সাজাই রাখলাম, তাহলে এটা কি হয়ে যাবে? স্টোর রুম হয়ে যাবে। এটাকে ক্লাসরুম বলবে? কিছুই সরালাম না, খালি আমরা সরে গেলাম। আমরা যদি সরে যাই, চেয়ার টেবিল থাকলো, যে কেউ এসে বলবে কি ক্লাসরুম। আমরা সরে গেলাম কিন্তু চেয়ার টেবিলটাকে উল্টাপাল্টা করে রাখলে বলবে কি স্টোর রুম। এলিমেন্ট তো চেঞ্জ হয় নাই। অ্যান্ড বিজনেস কার্ডে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো সুন্দর করে সাজায় রাখেন, এটা হবে কি বিজনেস কার্ড। এলেপাথারি রাখেন, কেউ এটাকে আর বিজনেস কার্ডের ডিজাইন বলবে না। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এলিমেন্টগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যারেঞ্জ করা থাকে তাহলে সেটাকে আপনাকে
বিজনেস কার্ড বলা হবে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্টের কারণে একটা ফাইনাল রূপ হচ্ছে, এটাকে বলা হয় কম্পোজিশন। বুঝতে পারছেন? জিনিসপত্র বা যে এলিমেন্টগুলো ব্যবহার করতেছেন সেই এলিমেন্টগুলোকে সঠিকভাবে যখন আপনি সঠিক ওয়েতে বসাবেন, অ্যারেঞ্জ করবেন, প্লেস করবেন, তখন এটাকে বলা হবে কি কম্পোজিশন। মানে একটা ডিজাইন, একটা ফাইনাল রূপ তৈরি হবে, একটা মিনিংফুল একটা কিছু তৈরি হবে, তখন সেটাকে কি বলবো আমরা? কম্পোজিশন। আবার এই ক্লাসরুমে যদি আমরা বাকি সব কিছু সরাই নিলাম, শুধু চেয়ারগুলো থাকলে আর কিছুই নাই, টিচার ডেস্কও নাই, বোর্ডও নাই, কিছু নাই, তাহলে কি বলবে? সুন্দর করে সাজানো আছে। যেমন ধরেন এখানে একটা বাইরের রুম আছে না, টেবিল তো দেওয়া আছে, সুন্দর করে সাজানো, কি বলে এটাকে? কমন রুম বা ওয়েটিং রুম। ওটাকে কেউ ক্লাসরুম বলবে? কোনোদিনও বলবে না, কারণ ক্লাসরুমের বাকি প্রপার্টিসগুলো এখনো নাই। তাহলে একটা ডিজাইনের মধ্যে আপনি শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন, কোনো নাম থাকলো না, কোনো কোম্পানির লোগো থাকলো না, বিজনেস কার্ড বলা যাবে? বলা যাবে? যাবে না। অর্থাৎ একটা ডিজাইন কম্পোজিশন কমপ্লিট হওয়ার জন্য আমার সকল এলিমেন্টের প্রয়োজন আছে, আবার এটাকে সঠিকভাবেও রাখতে হবে। ঠিক আছে? সো আপনি যদি আগের জিনিসগুলো সব ফলো করে আসেন, তাহলে আমার এটা কি হবে? কম্পোজিশন তৈরি হবে। এখন কম্পোজিশন অনুযায়ী কোনোটা হবে বিজনেস কার্ড, কোনোটা হবে ফ্লায়ার, কোনোটা হবে ব্যানার, কোনোটা হবে লেটার হেড, কোনোটা হবে এটা, কোনোটা হবে ভিন্ন ভিন্ন নাম চলে আসবে। সো কম্পোজিশন বলতে আমরা মূলত মেইন প্রোডাক্টটাকে বোঝাচ্ছি, টোটাল প্রোডাক্টটাকে বোঝাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে 7টা প্রিন্সিপাল বুঝলাম। এই 7টা প্রিন্সিপাল অলওয়েজ আমার মাথায় থাকা লাগবে, তাহলে আপনার ডিজাইন ভালো হবে ইনশাল্লাহ। তো আমি এখন আজকে আর কোনো প্রশ্ন নেব না, কারণ এখন মাথায় কোনো প্রশ্ন আসবে না। বাসায় আজকে এটাকে আবার লেকচারটা আবার ভালো করে দেখবেন, মানে শুনবেন, সাথে লেখাগুলো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন, অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন। অ্যাসাইনমেন্টটা কিসে তৈরি করতে হবে? বাংলায়। কিসে লিখতে হবে? বাংলায়। কম্পিউটারে হাতে লিখতে হবে। ঠিক আছে? যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। অ্যাসাইনমেন্টটা কিন্তু আমি রেখে দেবো না, আমি দেখে দেখে আবার সাথে সাথে দিয়ে দেবো আপনাদেরকে। ক্লাসে দেখবো, আবার ক্লাসে সাথে সাথে দিয়ে দেবো। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা হ্যাঁ, এখানে যতগুলো জিনিস নিয়ে আলোচনা করছে, এই সবগুলো জিনিস থেকে আপনি কি বুঝছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি লিখবেন, নোট আকারে লিখবেন, নোট আকারে লিখবেন, সংক্ষেপে না, নোট আকারে লিখবেন। আপনার এটা পরবর্তীতে যে কোনো সময় যাতে আপনি জাস্ট এটা পড়ে ইজিলি আপনি বুঝতে পারেন, এরকম করে লিখবেন। হ্যাঁ, সাজায় গোছা লিখবেন আপনি। ঠিক আছে? হ্যাঁ, আপনার মতো করে আপনি লিখবেন। না, কম্পিউটারে হবে না, কারণ কম্পিউটারে করলে আপনি কপি পেস্ট মারবেন, এটা গ্যারান্টেড। হোয়াট এভার, হাউ এভার, যেখানে যেখানে করেন, কম্পিউটারে করাই যাবে না, হাতে লিখতে হবে। ঠিক আছে? না, কম্পিউটার নট অ্যালাউড। আপনার যদি করতে মন চায় পরে কম্পিউটার করে আপনি রেখে দিয়েন, সমস্যা নাই, কিন্তু ক্লাসে আপনি হাতে লিখে করবেন। ঠিক আছে? হাতে লিখে করলে আপনার যে পরিমাণ শেখা হবে, কম্পিউটারাইজ করলে এই পরিমাণ শেখা হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলবো আমি। সো এখানে আর আর্গুমেন্ট করেন না, কারণ এটা আমাদের এক্সপেরিমেন্টের জিনিস। বুঝতে পারছেন? হাতে লিখে করবেন, এটাই বেটার। ওকে ওকে, ফাইন। আর আগামী ক্লাসের জন্য আপনাদের কিছু প্রিপারেশন আছে। আগামী ক্লাসে আমরা শিখবো কিভাবে নিজস্ব কনসেপ্ট থেকে ডিজাইন তৈরি করা যায়, আমরা নিজেরা কিভাবে ডিজাইন তৈরি করতে পারবো। সেখানে আমরা ড্রয়িং প্র্যাকটিস করব, ড্রয়িং শিখবো। ঠিক আছে? টেকনিক শিখবো, ড্রয়িং শিখবো। ড্রয়িং যেহেতু শিখবো, ড্রয়িং করার জন্য লাগবে পেন্সিল, ড্রয়িং করার জন্য লাগবে ড্রয়িং বুক। সো আপনারা আগামী ক্লাসে আসার সময় একটা ড্রয়িং বুক নিয়ে আসবেন। A4 সাইজের ড্রয়িং বুক, অনেক বড়গুলো না, A4 সাইজেরগুলো নেবেন। লাইব্রেরিতে গেলেই, হ্যাঁ, লাইব্রেরিতে গেলে কি করতে হবে? আপনি যা বলবেন যে আমাকে একটা ড্রয়িং বুক দেন, ওরা ড্রয়িং বুক দিবে। ড্রয়িং বুক ওটা নেবেন। একটা পেন্সিল নিয়ে আসবেন। পেন্সিল আপনি কয়েক ক্যাটাগরির পেন্সিল কিনতে পারেন, HB, 2B, 4B। আপাতত 3টা ক্যাটাগরির 3টা পেন্সিল কিনেন, HB, 2B এবং 4B। আর এর সাথে আপনার কি লাগবে? এর সাথে আপনার রাবার লাগবে, মানে ইরেজার লাগবে, আর সাথে শার্পনার লাগবে। আর অন্য কিছু লাগবে না। আর অন্য কিছু যদি আপনি রাখতে চান সেটা আপনি রাখেন, বাট আমাদের ক্লাসে এটা প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে আগামী ক্লাস আপনারা এগুলো নিয়ে আসবেন। ক্লিয়ার? ওকে, আজকের প্রশ্নটা আমি ভিডিও ক্লোজ করতেছি, আপনার প্রবলেমটা দেন দ্রুত। আমি একটু ব্রেক নিতে চাইছি।